আমি ঠিক করতে পারি না এখনো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকের শুভেচ্ছা অভিনন্দন। আমরা দীর্ঘদিন পরে আবার বাংলা ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আমাদের আজকের ক্লাস, আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত। একটা স্টুডেন্ট হিসেবে আমার কি করা উচিত, কত দূর যাওয়া উচিত, আমার গন্তব্য কোথায়, আমি নিজেকে নিজে নিয়ে যেতে চাই কোথায়। আমরা সবসময় একটা জিনিস ভাববো যে আসলে আমি আমার জায়গায় কতটুকু ক্লিয়ারলেস, এটা আমরা একটু ভাববো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করছি বাংলা ক্লাস। তো আমি তোমাদেরকে শুরুতেই বলতে চাই, আমরা যারা ক্লাস করছি প্রত্যেকে আমরা ক্লাসটা শেয়ার করে দিই এবং আমাদের লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে ক্লাসটা প্রাণবন্ত হোক। আমি শুধু একটা জায়গায় বলতে চাই যে আমি নিজেকে কোথায় দেখতে চাই, এটা আমার জীবনের লক্ষ্য হচ্ছে যে আমি নিজেকে কোথায় ভাববো, সেটা হচ্ছে বড় জিনিস। আর আমি স্টুডেন্ট হিসেবে কতটুকু কি হয়েছি এটা আমাদের বড় বিষয় না, সেটা হচ্ছে যে আমাদের একটা উদ্দেশ্য থাকতে হবে যে আমি চান্স পেতে চাই, আমি নার্স হতে চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি নার্স হব। এই নার্স হওয়ার জন্য তোমাদের পেছনে সবচেয়ে অক্লান্ত পরিশ্রম করছে যে মানুষটি, সেটা হচ্ছে আমাদের নিউরো নার্সিং কোচিং। আর তোমাদের হয়তো জেনে রাখা উচিত যে আমাদের যে সবচেয়ে বেশি ইনস্ট্রাকশন দিচ্ছে তোমাদের অনলাইনে তোমাদের কবির ভাই, শাহরিয়ার কবির ভাই। সে অনেক পরিশ্রমের মাধ্যমে তোমাদের এই পথে নিয়ে যাচ্ছে। মনে রাখবা, অ্যাডমিশন জগতে একটা সবচেয়ে বড় হচ্ছে একটা গাইডলাইন পাওয়া চূড়ান্ত ভাগ্যের বিষয়। গাইডলাইন সবাই পায় না, গাইডলাইন সবচেয়ে বড় জিনিস। তো আমি মনে করি যে আমরা গাইডলাইনটা আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি, কোথায় পাবো, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কোন দিকে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জীবনব্যাপী আর সিদ্ধান্তের একটা বড় জিনিস আমরা ভুল করে ফেলি, সেটা হচ্ছে যে এই ছোট্ট একটা জীবনে আমাদের মারাত্মক লেভেলের ভুল হয়। একটা ছোট্ট ভুলের মাধ্যমে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যায়। বলা হচ্ছে একটা ডিসিশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটা সিদ্ধান্ত তোমার জীবন পরিবর্তন করে। When you will take a decision, obviously have to remind that যখন সিদ্ধান্ত গ্রহণ করবে, দিস ডিসিশন ক্যান বি ওয়েন দ্য ক্যাটাগরি অফ দ্য ওয়ে অফ ইসলাম। সেটা হওয়া দরকার ইসলামিক একটা অর্গানাইজেশনে। কারণ এখন আমরা সবাই মন খুলে কথা বলতে পারি। আমাদের স্বাধীন বাংলাদেশের নাগরিক, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের উচিত হচ্ছে স্টুডেন্ট রিভলিউশনের মাধ্যমে, যে আমরা একটা আন্দোলনের মাধ্যমে আমাদের নতুন করে আমাদের পরিচয় পেয়েছি। 36শে জুলাই তথা 5ই আগস্ট আমরা যে নতুনভাবে আবার পুনরুজ্জীবিত হয়েছি, তার ধারাবাহিকতায় আমাদের এই ছাত্র আন্দোলন তথা তোমরা ছাত্র। তো আজকের ক্লাসের একটা প্রাণবন্ত বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এটাই সবার কাছে হওয়া উচিত। আজ থেকে আমাদের আন্দোলন সংগ্রাম হবে বইয়ের টেবিল থেকে। মানে আমাদের ভাইরা, আমাদের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, আমাদের শহীদ বীর আবু সাঈদ, তারা জীবন দিয়েছে রাজপথে। আর আমরা তাদের উত্তরসূরি হিসেবে, তাদের ভাই এবং তাদের বোন হিসেবে আমাদের উচিত হচ্ছে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব আমাদের টেবিল থেকে, পড়ার টেবিল থেকে। কারণ আমাদের পড়ার টেবিল হচ্ছে আমাদের শ্রেষ্ঠ আন্দোলন। কারণ রাসূলুল্লাহ বলেছেন, মান তালাবুল ইলমিন ফারিদাতুল্লাহ কুল্লি মুসলিম ও মুসলিমা মান খরাজা লিতালবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ ইলা জান্নাহ। পৃথিবীর প্রতিটা মানুষের জ্ঞান অর্জন করা ফরজ। এই ধারাবাহিকতায় আমাদের নতুনভাবে পৃথিবীতে নিজেকে আমার জায়গায় গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় ধাপ হচ্ছে আমি আমাকেই চিনতে চাই। আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে নো দ্য ইউর সেলফ, তোমার নিজেকে চিনতে হবে। তাই তো কবি বলেছেন, গগনে গরজে মেঘে ঘন বর্ষা, কুলি একা বসিয়াছি নাই বর্ষা, খর পরশা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। লাস্ট লাইন হচ্ছে, শূন্য নদীর তীরে রহিনপুরে
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। প্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা, আমাদের কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা আমরা একটু জানাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক বড় অদ্ভুত, তোমরা যুগের শ্রেষ্ঠ জাতি, তোমরাই যুগের গোল্ডেন জেনারেশন, জেন্স অন তোমরা এখন সন্ধ্যা অবধি, এখন তোমাদের পড়ার সময়, বাইরের যে কোনো কাজ করার সময়, এই সময় তুমি নিজেকে ডেডিকেশন করে পড়ার টেবিলে আসতে পেরেছো, এটাই তোমার সবচেয়ে বড় পাওয়া এবং চাওয়া। এটাই চাই জাতি চাই, তোমার মা তোমার কাছে চাই, তোমার বাবা চাই তুমি একজন আদর্শ নার্স হও, আর নার্স হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে তুমি, কারণ তুমি বিপদে কাঁদবে, সুখে হাসবে, সব কিছু তোমাকে তোমার জন্যই করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, যারা ক্লাস করছি প্রত্যেকেই এই ক্লাসের আমাদের ক্লাসটি প্রত্যেকেই ছড়িয়ে দিব, প্রত্যেকের কাছে ক্লাসটা পাঠিয়ে দিব লাইভ কমেন্ট শেয়ারের মাধ্যমে। আর যত বেশি প্রশ্ন তত বেশি লাভ। কোয়েশ্চেন হচ্ছে, বলা হচ্ছে a good behaving question is half solved in a facing problem. কোয়েশ্চেন হচ্ছে, একটা ভালো প্রশ্ন উত্তরের সমাধান হচ্ছে, একটা ভালো প্রশ্নের সমাধান হচ্ছে প্রশ্ন বেশি করার মাধ্যমে উত্তরের অর্ধেক সমাধান। বলা হচ্ছে আসআলুন আল-উলুন ফি আসআলু কুল্লু। জ্ঞানের অর্ধেক হচ্ছে জানা, জ্ঞানের অর্ধেক হচ্ছে প্রশ্ন করা। প্রিয় শিক্ষার্থীরা, তাই আমি আশা করছি তুমি জ্ঞান তোমারটা ছড়িয়ে দাও, তুমি তোমার মাধ্যমে তোমার একটা বন্ধু ক্লাসটা করুক, সেও জানো তুমিও জানো, ছড়িয়ে দাও লাইভ কমেন্ট শেয়ারের মাধ্যমে। আল্লাহর কাছে দোয়া চেয়ে নিচ্ছি, হে আল্লাহ, যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছি এবং যারা স্টুডেন্ট অবস্থায় আছি, হে রব্বুল আলামিন, রব্বানা, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, রব্বি জিদনি ইলমানা, রব্বি হে আল্লাহ জিদনি, আমাকে বাড়িয়ে দাও, ইলমানা, আমার জ্ঞান। আল্লাহর কাছে জ্ঞান বাড়ার দোয়া করতে হবে। আমাদের পড়া মুখস্থ করে পড়ার পর টেবিলে বসার আগে সবচেয়ে বড় কাজ হচ্ছে পড়ার টেবিলে বসে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, হে আল্লাহ তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। কারণ আল্লাহ তাআলা যখন বান্দার প্রতি খুব বেশি খুশি হয় তখন বান্দাকে জ্ঞান দান করেন। তাই আমি বলছি আজকের ক্লাস প্রাণবন্ত হোক, তুমি আমরা সবাই মিলে আমরা একসাথে ক্লাস করছি, এটা হচ্ছে আলোচনা। আজকের আলোচনার পর আমরা বাংলা লেকচার 2 নম্বর আলোচনা করছি, সবারই জানা টপিক, কিন্তু দেখিয়ে দিচ্ছি, সাথে সাথে ইনস্ট্রাকশন থাকছে। তোমরা ক্লাসটা প্রত্যেকের কাছে পৌঁছে দাও, লাইক কমেন্ট শেয়ার করো এবং তোমাদের লাইভটা শেয়ার করে দাও। জীবনের টাইমলাইনে থেকে যাক, কাজে লাগবে হয়তো কোনো একদিন আবার, এটা চরম বাস্তবতা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি বাংলা গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট নতুন টপিক, নতুন বইয়ে সংযোজিত টপিক, সেটা হচ্ছে স্বরধ্বনি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা টপিকটার নাম লিখে দেবো স্বরধ্বনি। আমি একটা কথা সবসময় বলি, এখনও বলছি, আমরা যা বলি তা হলো ধ্বনি, আর আমরা যা লিখি তা হলো বর্ণ, আর আমরা যা বলি তা হলো ধ্বনি। আর ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ, বর্ণ। তাহলে আবার একটা প্রশ্ন করছি, স্বরধ্বনি নিয়ে। স্বরধ্বনির প্রথম কথা হচ্ছে, আমরা যা বলি তা হলো ধ্বনি, আর আমরা যা লিখি তা হলো বর্ণ। আর ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ, আর ধ্বনি শব্দের অর্থ হচ্ছে উচ্চারণ। প্রিয় শিক্ষার্থীরা, ধ্বনি লিখিত রূপ হলো বর্ণ, আর ধ্বনি শব্দের অর্থ হচ্ছে উচ্চারণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি স্বরধ্বনি। তাহলে প্রথম তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, শুরুতেই ছড়িয়ে দিই, স্বরধ্বনি এই শব্দের মধ্যে ধ্বনি কথাটা আছে কি না। তাহলে যদি ধ্বনি কথাটি থাকে তাহলে এটি ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা হয়েছে। আবার ধ্বনি শব্দটা আছে উল্লেখ, তাই বলছি ধ্বনি কথাটি ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা হয়েছে। আমরা সবাই জানি, কমেন্টে আমার বলার আগেই তোমরা উত্তরটা দিয়ে দাও, স্বরধ্বনি ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি
ধ্বনি শব্দটি উল্লেখ থাকার কারণে স্বরধ্বনি ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা হয়েছে? জি, শিক্ষাকে ধন্যবাদ। ধ্বনিতত্ত্বে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আসলেই ধ্বনিতত্ত্বে ধ্বনি লেখা আছে, মানে এটা হচ্ছে ধ্বনিতত্ত্বে আলোচনা হয়েছে। তাহলে আরেকবার বলি, বারবার তোমাদের মুখস্থ হয়ে যাক। আমরা যা বলি তা হলো ধ্বনি, আর ধ্বনি শব্দের অর্থ উচ্চারণ। আর আমরা যা লিখি তা হলো বর্ণ, আর ধ্বনির লিখিত রূপ বলা হয় বর্ণকে। তাহলে এগুলো সব ব্যাকরণের কোন তত্ত্বে? ধ্বনিতত্ত্বে। আর লেখা আছে স্বরধ্বনি, উল্লেখ তো আছে ধ্বনি, তাহলে এটা ধ্বনিতত্ত্বে আলোচনা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ। জি, উত্তর হবে ধ্বনিতত্ত্ব। জি, আমরা এবার আলোচনা করছি স্বরধ্বনি সম্পর্কে। আমি একটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে স্বরধ্বনি সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে প্রত্যেকে জানা দরকার, আমরা সবাই পড়ছি, আমার সাথে সাথে তোমরা নোট করে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে মৌলিক। প্রথম প্রশ্ন হচ্ছে মৌলিক স্বরধ্বনি। নোট করে ফেলবো। মৌলিক স্বরধ্বনি 7টি। কিছু শিক্ষার্থী আমরা নোট করছি, যাদের আছে তারা প্র্যাকটিস করছি, দেখছি খাতাটা বারবার দেখে। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। আর সেম কোয়েশ্চেন, মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি। আমরা দেখছি, আমরা আলোচনা করছি। মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি। তাহলে আমরা দেখছি মৌলিক স্বরধ্বনি 7টি, মৌলিক স্বরবর্ণ 6টি। আমরা আলোচনা করছি 6টি। আমরা প্রথম থেকে আলোচনা করছি সেই স্বরধ্বনি কী কী আমি একটু লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে মিলাই নাও। স্বরে আ, রস্যাই, রস্যু, এ, ও, এ, জ ফোলা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখেছি মৌলিক স্বরধ্বনি 7টি, ইভেন মৌলিক স্বরবর্ণ 6টি। তাহলে আমরা এই যে 7টি লিখেছি, স্বরে আ, রস্যাই, রস্যু, এ, ও, এ, জ ফোলা, এটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। কোয়েশ্চেন, মৌলিক স্বরবর্ণ 6টি, এই 7টির মধ্যে 6টি আছে, একটা বাদ, সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি স্বরবর্ণ 9 কোনটি? এ, জ ফোলা বাদে আর বাদ বাকি যে 6টা আছে এটা হচ্ছে মৌলিক স্বরবর্ণ। তাহলে হবে না কোনটি? এ, জ ফোলা। কারণ আমরা জানি এ, জ ফোলাকে বলা হয় স্বতন্ত্র ধ্বনি। তাহলে আমরা বলছি মৌলিক স্বরধ্বনি 7টি, মৌলিক স্বরবর্ণ 6টি। 1, 2, 3, 4, 5, আমরা পড়ছি 6। এই 6টা হচ্ছে মৌলিক স্বরবর্ণ। হবে না কোনটি? এটা হবে না, কারণ ওটাকে বলা হয় স্বতন্ত্র ধ্বনি। আরও একটা কারণ হতে পারে, এই এ বর্ণের লিখিত রূপ নাই। তাহলে পরীক্ষা আসে কোন বর্ণের লিখিত রূপ নাই? আমরা জেনেছি এ, জ ফলা বর্ণের লিখিত রূপ নাই। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, স্বরধ্বনি ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা হয়েছে? ধ্বনিতত্ত্বে আলোচনা হয়েছে। মৌলিক স্বরধ্বনি 7টি, মৌলিক স্বরবর্ণ 6টি। সেই 7টি হচ্ছে অ, আ, রস্যই, রস্যু, এই, ও, এ, জ ফোলা। কিন্তু মৌলিক স্বরবর্ণ 6টি। হবে না কোনটি? এ, জ ফোলাকে বলা হয় স্বতন্ত্র ধ্বনি এবং লিখিত রূপ নাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি মৌলিক স্বরধ্বনি। আমরা দেখেছি স্বরধ্বনি সম্পর্কে মোটামুটি আলোচনা। এবার আমরা আলোচনা করছি স্বরধ্বনি। আমরা আলোচনা করছি স্বরবর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, স্বরবর্ণ। আমি যদি প্রশ্ন করি স্বরবর্ণ, আমরা সবাই জানি সে হচ্ছে স্বরবর্ণ হচ্ছে শেষে লেখা আছে বর্ণ। এটাও ব্যাখ্যাত ধ্বনিতত্ত্বে আলোচনা হয়েছে, কারণ ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, তাই এটা ধ্বনিতত্ত্ব। এবং আমরা দেখছি স্বরবর্ণ। এই স্বরবর্ণ সবাই আমরা জানি কয়টি? সবাই জানি আমরা 11টি।
কিন্তু এটা তো পরীক্ষা আসবে না, পরীক্ষা আসে হচ্ছে স্বরবর্ণের একটা সংক্ষিপ্ত রূপ আছে, স্বরবর্ণের একটি সংক্ষিপ্ত রূপ আছে, স্বরবর্ণের একটি সংক্ষিপ্ত রূপ আছে, সকল কারের একটা রূপ আছে, সংক্ষিপ্ত রূপ পরীক্ষা আসে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বলা হয় কার, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। কিন্তু স্বরবর্ণ কয়টি? 11টি। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, কার হচ্ছে 10টি, কার হচ্ছে 10টি। তাহলে আমরা স্বরবর্ণগুলো একটু লিখে ফেলি। আমি বলছি স্বরে অ, স্বরে আ, রস্বই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এই স্বরবর্ণ 11টি। এর মধ্যে স্বরবর্ণ 11টি যদি হয়, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, কার হচ্ছে 10টি। তাহলে স্বরবর্ণের মধ্যে তোমার প্রশ্ন, স্বরবর্ণের কোনটির কারের রূপ নাই? স্বরবর্ণের কোনটির কারের রূপ নাই? বল, তোমাদের কাছে প্রশ্ন, স্বরবর্ণের কোনটির কারের রূপ নাই? প্রিয় শিক্ষার্থীরা, আমরা উত্তরটা দিয়ে ফেলি। 11টি বর্ণের মধ্যে কোন বর্ণের কায়ের রূপ নাই? অসংখ্য ধন্যবাদ সাকিব আহমেদ কেজি। অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নাই, অ এর কার নাই, কারণ ওয়াকে বলা হয় নীলিন বর্ণ, অকে বলা হয় নীলিন বর্ণ, অকে বলা হয় নীলিন বর্ণ। তাহলে স্বরবর্ণের কোন কারের কোনো সংক্ষিপ্ত রূপ নাই? সে হচ্ছে অকারের, কারণ ওকে বলা হয় নীলিন বর্ণ, ওকে বলা হয় নীলিন বর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, জি জি অসংখ্য ধন্যবাদ সবার উত্তর কারেক্ট হওয়ার জন্য। আমরা এবার আলোচনা করছি এর মধ্যে রি কারের তলাটা দাগ দেবো। রি পরীক্ষা আসতে পারে এটা। রি কারকে বলা হয়, রি কারকে বলা হয় অপ্রয়োজনীয় ধ্বনি। রি কারকে বলা হয় অপ্রয়োজনীয় ধ্বনি। আমরা একটু নোট করে ফেলি, কোন কারের প্রয়োজন নাই? এই রি কারের কোনো প্রয়োজন নাই, রি কারের কোনো প্রয়োজন নাই, তাই রি কারকে বলা হয় অপ্রয়োজনীয় ধ্বনি। কারণ রি এর উচ্চারণ র এর মতো, রি এর উচ্চারণ র এর মতো। আমি যদি একটা শব্দ বলি ঋতু, তো সবাই লিখবে ঋতু, এটাও ঋতু। কিন্তু আমি যদি বলি একটা শব্দ ঋতু, রয় রশ্মি তয় রশ্মি ঋতু, রয় রশ্মি তয় রশ্মি ঋতু, এটাও ঋতু। তাহলে এই যে আমি র লিখেছি, রি কার লিখেছি, ওটার বদলে লিখেছি র। তাহলে রি এর উচ্চারণ কিসের মতো? রয়ের মতো, কারণ ঋতু এবং ঋতু উভয় এক, তাই এই রি কারকে বলা হয় অপ্রয়োজনীয় ধ্বনি। প্রিয় শিক্ষার্থীরা, স্বরবর্ণে আমরা আলোচনা করেছি স্বরবর্ণ 11টি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, কার হচ্ছে 10টি। এর মধ্যে একটা কার নাই, সেটা হচ্ছে স্বরে অ। স্বরে অকে বলা হয় নীলিন বর্ণ, নীলিন বর্ণর অপর নাম হচ্ছে স্বাধীন বর্ণ, নীলিন বর্ণর অপর নাম হচ্ছে স্বাধীন বর্ণ। তাই রি কার আমরা পড়েছি কোন কারের প্রয়োজন নাই, কোন কারের কোনো প্রয়োজন নাই, রি কারের প্রয়োজন নাই, তাই ওর নাম হচ্ছে অপ্রয়োজনীয় ধ্বনি। কেন বলা হয়? রি এর উচ্চারণ র এর মতো, কারণ আমি যদি বলি ঋতু, আমি যদি বলি ঋণ, তাই তুমি লিখবা রয় রশ্মি দন্তান্ন ঋণ, অতএব রি এর উচ্চারণ র এর মতো, তাই রি কারের কোনো প্রয়োজন নাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার আলোচনা করছি আমরা হেডলাইন লিখে ফেলবো সবাই। সেটা হচ্ছে আমরা লিখবো হচ্ছে অর্ধস্বর, আমরা লিখছি অল্প স্বর, নিচে লিখছি দীর্ঘস্বর, আমরা নিচে লিখছি অল্প স্বর এবং দীর্ঘস্বর। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি অল্প স্বরে দীর্ঘস্বর পড়তে চাই, আমি আবার স্বরবর্ণ করে লিখি স্বরে আ, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এই, ওই, ও, ও। আমরা অল্প স্বর চেনার নিয়ম বলি, সেটা হচ্ছে আমি যদি বলি অল্প স্বর চেনার নিয়ম বলি, সেটা হচ্ছে ধরলাম, সারলাম, ধরলাম। তাহলে আমরা যেটা ধরেছি, যে পর্যন্ত ধরেছি রি কার পর্যন্ত, ওই রি কার পর্যন্ত মনে রাখবো। রি কার পর্যন্ত প্রথমটা ধরেছি, 1 ধরেছি, 2 বাদ দিয়েছি, 3 ধরেছি, 4 বাদ দিয়েছি, 5 দিয়ে ধরেছি, 6
6 বাদ দিয়েছি, 7 ধরেছি। এই রে কার পর্যন্ত 1 3 5 7 অর্থাৎ ধরেছি ছেড়েছি ধরেছি ছেড়েছি ধরেছি ছেড়েছি ধরেছি। এই চারটা হলো অল্প স্বর। এই চারটা হলো অল্প স্বর। আর বাদ বাকি যেটা আমরা দেখেছি 2 4 6 বাদ বাকি যেটা আছে আরগুলো হচ্ছে দীর্ঘস্বর। তাহলে আমরা দীর্ঘস্বর পেয়েছি কয়টি? 7টি। আর অল্প স্বর পেয়েছি কয়টি? 4টি। আমরা অল্প স্বর পেয়েছি 4টি, দীর্ঘস্বর পেয়েছি 7টি। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে একটা ছোট প্রশ্ন আসে, বাংলা সাহিত্যে বাংলা ব্যাকরণের অল্প স্বর কয়টি ও কি কি? আমরা পেয়েছি 4টি। ধরলাম, সারলাম, ধরলাম, সারলাম, ধরলাম, সারলাম, ধরলাম। এই 4টা হচ্ছে অল্প স্বর। আর বাদ বাকি যেটা আছে সেটা হচ্ছে দীর্ঘ স্বর। প্রিয় শিক্ষার্থীরা, জি, আমরা এটা আলোচনা করে ফেলেছি। এবার আমরা আলোচনা করছি আমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমরা আলোচনা করছি এবার হচ্ছে অর্ধস্বর। অর্ধস্বর ও পূর্ণস্বর। অর্ধস্বর ও পূর্ণস্বর। প্রিয় শিক্ষার্থীরা, অর্ধস্বর আর পূর্ণস্বর, অর্ধস্বর ও পূর্ণস্বর আমরা আলোচনা করছি। আমরা জানি অর্ধস্বর 4টি। অর্ধস্বর 4টি: অ, আ, রস্বই, রস্যু। অর্ধস্বর 4টি, অর্ধস্বর 4টি। তাহলে পূর্ণস্বর কতটি? 7টি। অর্ধস্বর কয়টি? 4টি। পূর্ণস্বর কয়টি? 7টি। তাহলে দেখেছি আমরা অর্ধস্বর কয়টি? 4টি। আর পূর্ণস্বর হচ্ছে বাদ বাকি 7টি। কোয়েশ্চেন যেটা আসে অর্ধস্বর আর পূর্ণস্বর থেকে আমাদের দেখি না, সেটা হচ্ছে পূর্ণস্বর আর অর্ধস্বর মিলে আমরা যেটা দেখেছি, পূর্ণস্বর আর অর্ধস্বর মিলে একটা স্বর হয়। এটা পরীক্ষায় আসে, বিসিএস সহ সব জায়গায় এই প্রশ্নটা আমরা দেখেছি। অর্ধস্বর ও দীর্ঘস্বর মিলে, পূর্ণস্বর মিলে আমরা সেটাকে বলি যৌগিক স্বর। যৌগিক স্বর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি অর্ধস্বর আর পূর্ণস্বর মিলে হচ্ছে যৌগিক স্বর। যৌগিক স্বর। এবং দেখেছি এই যৌগিক স্বরের অপর নাম আমরা জানি, আর যৌগিক স্বরের অপর একটা নাম আছে, সেটা আমরা দেখব দ্বিস্বর। যৌগিক স্বরের অপর নাম হচ্ছে দ্বিস্বর। দ্বিস্বর। তাহলে আমরা দেখেছি যৌগিক স্বরের অপর নাম হচ্ছে দ্বিস্বর। প্রিয় শিক্ষার্থীরা, এখনও যারা তোমরা ক্লাস করছো, তোমাদের বন্ধুদেরকে যারা এখনও পর্যন্ত জানাও নাই, তারা অবশ্যই তাদের কাছে মেসেজটি পৌঁছে দাও এবং তারাও ক্লাসটি করুক। বেসিক ক্লাস হওয়া সত্ত্বেও এখান থেকে প্রতি বছর প্রশ্ন হয় নার্সিংয়ে। আমরা লাইভ কমেন্ট শেয়ারের মাধ্যমে ক্লাসটা প্রাণবন্ত হোক, তোমাদের কাছে ছড়িয়ে যাক। তাহলে একটা প্রশ্ন আমি করে দিই, সেটা হচ্ছে প্রত্যেকের কাছে একটা প্রশ্ন আমি রেখে দিই, তারপরে আমি যাচ্ছি। বাংলা ব্যাকরণের স্বতন্ত্র ধ্বনি বলা হয় কোনটিকে? স্বতন্ত্র ধ্বনি বলা হয় কোনটিকে? প্রশ্ন। আমরা অবশ্যই উত্তরটা দিচ্ছি। স্বতন্ত্র ধ্বনি বলা হয় কোনটিকে? আমরা কমেন্ট আশা করছি প্রত্যেকের কাছে, প্রত্যেকে অ্যান্সার করুক। জি, সিনথিয়া আফরিন তিশাকে ধন্যবাদ। যৌগিক স্বরের অপর নাম দ্বিস্বর। প্রশ্ন করেছি আমি একটা, সেটা হচ্ছে স্বতন্ত্র ধ্বনি বলা হয় কোনটিকে? আমার কাছে একটু ইনফরমেশনটা আমরা জানাই, উত্তরটা জানাই। সেটা হচ্ছে এমডি আতিকুর রহমান, আতিক ভাই, জি অসংখ্য ধন্যবাদ। জফলাকে আমরা বলি স্বতন্ত্র ধ্বনি। জি প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা প্রশ্ন আমি ছুড়ি দিই, আমার 1 নম্বর লেকচার থেকে একটা প্রশ্ন দিই, অবশ্যই দেখি মনে আছে কিনা, কারণ রিভিশন ইজ দ্য রিভাইজড অফ এ হিউম্যান বিইং, অফ এ হিউম্যান বডি। সবচেয়ে বেশি সেই জাতি বেশি মেধাবী, তারাই সবচেয়ে বেশি ভালো, যারা প্রতিনিয়ত রিভাইজ করে। আমি প্রশ্ন দিচ্ছি বিগত লেকচার থেকে একটা প্রশ্ন। প্রথম বাঙালি হিসেবে বাংলা ব্যাকরণ কে রচনা করেন এবং সেই ব্যাকরণটার নাম কি? জি, স্বতন্ত্র ধ্বনি সিনথিয়া আফরিন তিশা, ইশরাত জাহান, ইশরাত, সাকিব আহমেদ, সবাইকে ধন্যবাদ। প্রশ্ন করেছি বাঙালি হিসেবে বাংলা ব্যাকরণ প্রথমে রচনা করেন কে এবং সেই ব্যাকরণের নাম কি? বাঙালি হিসেবে বাংলা ব্যাকরণ কে রচনা করেন এবং সেই ব্যাকরণের নাম কি? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 1 নম্বর লেকচারের প্রশ্ন আমরা একটা স্টোরি দিই।
আমরা দিয়ে দিই। পিয়াল পলক, অসংখ্য ধন্যবাদ। রোমানা আক্তার, রাফিউজ্জামান, হুমায়রা আনিশা, রিফা তাবান্না, প্রত্যেকে ধন্যবাদ। অর্পিতা জান্নাত। কিন্তু আমি যেটা বলেছি যে বাংলা ব্যাকরণ, বাঙালি হিসেবে বাংলা ব্যাকরণ প্রথমে কে রচনা করেছেন? জি, এমএসটি মেথি রাজা রামমোহন রায়। ঠিক, অসংখ্য ধন্যবাদ এমএসটি মেথিকে, ধন্যবাদ। সেই ব্যাকরণটার নাম আমি জানতে চেয়েছি, সেই ব্যাকরণটার নাম কি? জি প্রিয় শিক্ষার্থীরা, ব্যাকরণটার নাম কি ছিল? রাজা রামমোহন রায়, এমএসটি সম্পাদ তার রুকু, কিন্তু সে ব্যাকরণটার নাম কি আমরা জানতে চাই। ব্যাকরণটার নাম বলো। রাজা রামমোহন রায়, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা দেখছি যৌগিক স্বরের অপর নাম হচ্ছে দ্বিস্বর, অথবা এই দ্বিস্বরকে আবার বলা হয়, আমরা পড়েছি দ্বিস্বরকে আবার বলা হয় যুগ্ম স্বর। তাহলে আমরা দেখেছি জি রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ, ধন্যবাদ। নামাজ ভেস্তের চাবিকে, হ্যাঁ গৌড়ীয় ভাষা, গৌড়ীয়, ওকে ধন্যবাদ। তাহলে আমরা দেখেছি অর্ধস্বর আর পূর্ণস্বর মিলে তৈরি হয় যৌগিক স্বর। যৌগিক স্বরের অপর নাম যুগ্ম স্বর অথবা দ্বিস্বর। ওকে, প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসে, আমরা আলোচনা করছি। সে হচ্ছে যৌগিক স্বরধ্বনি, এই যে যৌগিক স্বরধ্বনি, আরটা হচ্ছে যৌগিক স্বরবর্ণ। এই প্রশ্ন দুটো পরীক্ষায় অ্যাভেলেবেল আসে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আমরা দেখেছি যৌগিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরবর্ণ দুটা প্রশ্ন পরীক্ষায় অ্যাভেলেবেল আসে। আমরা জানি যৌগিক স্বরধ্বনি 25টি আর যৌগিক স্বরবর্ণ 2টি। আমরা অসংখ্য ধন্যবাদ রোমানা আক্তার সহ প্রত্যেককে। গৌড়ীয় ব্যাকরণ, জি প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা প্রশ্ন আবার একটা আলোচনা করি, আবার প্রশ্ন ছড়িয়ে দেব। সেটা হচ্ছে যৌগিক স্বরের অপর নাম হচ্ছে যুগ্ম স্বর, আর অপর নাম হচ্ছে দ্বিস্বর। যৌগিক স্বরধ্বনি 25টি, যৌগিক স্বরবর্ণ 2টি। সেই 2টি কি কি আমরা দেখি। একটা হচ্ছে ওই, আরটা হচ্ছে ও, ওই আর ও। তাহলে আমরা আলোচনা করছি কি যৌগিক স্বরবর্ণ। আমরা দেখেছি ওই আর ও যৌগিক স্বরবর্ণ। যৌগিক স্বরবর্ণ 2টি, আরটা হচ্ছে ওই, আরটা হচ্ছে ও। প্রিয় শিক্ষার্থীরা, জি আমরা আলোচনা করে ফেলেছি। এবার আমরা আলোচনা করছি ব্যঞ্জন বর্ণ সম্পর্কে। ব্যঞ্জন বর্ণ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি ব্যঞ্জন বর্ণ, সবাই জানো ব্যঞ্জন বর্ণ 39টি। কিন্তু আমরা জানি ব্যঞ্জন বর্ণ যদি 39টা হয়, তাহলে ব্যঞ্জন বর্ণের একটা সংক্ষিপ্ত রূপ আছে। সেই সংক্ষিপ্ত রূপের নাম হচ্ছে সংক্ষিপ্ত রূপ। প্রশ্ন, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সবাই উত্তর দিই আমরা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? আমরা দেখছি, সবাই একটু উত্তরটা জানাই। ব্যঞ্জন বর্ণের আবুল বাসার, হ্যাঁ ধন্যবাদ প্রিয় শিক্ষক অ্যাডমিশন, আমাদের আবুল বাসার, অসংখ্য ধন্যবাদ। অ্যাডমিশন গ্রাউন্ডের জিকে টিচার। জি নামাজ ভেস্তের চাবি, অসংখ্য ধন্যবাদ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। জি মাসরুবা ইয়াসমিন শিখা, ফলা। আর আমরা জানি তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ আমরা কি জেনেছি? ফলা হলো 6টি। জি, কার নয় মাহবুবা মেধা, কার নয় ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ছিল কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা। ব্যঞ্জন বর্ণ 39টি, সংক্ষিপ্ত রূপ ফলা হলো 6টি। সেই 6টা কি কি আমরা একটু দেখি। আমরা পড়েছি ম, জার, ল, বন। মজার লবণ সমান সর্ব ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ 6টি। মজার লবণ, ম, জ, র, ল, ব, ন। 1 2 3 4 5 6, মজার লবণ।
তাহলে এই ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, ফলা 6টি, মহাজার লবণ, ব্যঞ্জনবর্ণ 39টি। প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ। জি প্রিয় শিক্ষার্থীরা অসংখ্য ধন্যবাদ। আমরা এবার আলোচনা করছি একটা ছন্দ আমরা লিখবো, একটা ছন্দ আমরা লিখছি, একটা ছন্দ আমরা লিখি, সেটা হচ্ছে ছন্দ 32 দাঁত দাঁত বের করে অনলাইন স্টুডেন্টের মধ্যে আমাদের রাহি ভাই খুব ডিস্টার্ব করছে। রাহি, আমাদের স্টুডেন্ট আছে জাহিরুল ইসলাম রাহি, কথা বলছে বেশি। ঠিক, তাহলে আমরা দেখছি তাহলে 32 দাঁত। হ্যাঁ, একটা কথা বলা ছিল তোমাদের, সেটা হচ্ছে গোটা বাংলাদেশকে নার্সিং জগতে নিয়েছে সাইফুল স্যার, কিন্তু পৃথিবীতে কোনোদিন কোনো কাজ একা একা প্রতিষ্ঠিত হয়নি সাথে কেউ না থাকলে। এই বিশাল বিপ্লবী আন্দোলন সম্ভব হইতো না তুমি আমি ছাত্র সবাই না থাকলে। তবে নার্সিংদের জগতে, আমরা এই নার্সিং জগতে দেখেছি সবথেকে বেশি প্রলুব্ধ করেছে তোমাদেরকে। আর যারা দেখবা, যারা সরাসরি হেড ব্রাঞ্চে ক্লাস করছো, বিভিন্ন ব্রাঞ্চে ক্লাস করছো, আমাদের ছোট মানুষ হলেও সত্য এটাই যে আমাদের রাজশাহীর নিউরন ব্রাঞ্চে আমাদের জাহিরুল ইসলাম রাহি একটা ছেলে আছে, ভাই আছে। আর নার্সিং জগতের অন্তপক্ষে অন্যতম অগ্রদূত, সমস্ত ইনফরমেশান সেখান থেকে তোমরা নিতে পারো। কারণ কি ভাই, একটা অ্যাডমিশন জগতে আসলে মনে রাখবা, আমরা সবাই তো অ্যাডমিশন পড়ি, সবাই ক্লাস করছি, সবাই করছি। মাসুদা জামান, তুমি যে আগেই লিখে দিলা, সব ছন্দ লিখে দিলে তো সব ফাঁস হয়ে যাবে তথ্য। ব্যাপার হচ্ছে অ্যাডমিশন জগতে একটা কথা মনে রাখবা সবাই, ক্লাইম্যাক্স, একটা হচ্ছে পিক, একটা হচ্ছে রিপ্রেজেন্ট। এই তিনটা শব্দ জেনে রাখবা অ্যাডমিশন জগতে। এই শব্দ তিনটে মনে রাখবা, ক্লাইম্যাক্স, পিক আর রিপ্রেজেন্ট। আর এই তিনটা শব্দের সংমিশ্রণ হচ্ছে সাকসেসের পিছনে একটা শব্দ হচ্ছে এইট, আর এইটের পিছনে শব্দ হচ্ছে হ্যান্ড, আর হ্যান্ডের পিছনে একটা শব্দ হচ্ছে সাপোর্ট। এই সাপোর্ট আর হ্যান্ড, তাহলে শব্দটা হয় হচ্ছে সাপোর্ট দিয়ে। শব্দটা হয় হচ্ছে সাপোর্ট দিয়ে। আমি বলি আমাদের প্রথমে দরকার সাপোর্ট। আমরা দেখেছি আমাদের একটা শব্দ হচ্ছে ক্লাইম্যাক্স থেকে হয় পিক থেকে হয় রিপ্রেজেন্ট। আমরা বাংলা মানে বলি ক্লাইম্যাক্স মানে চূড়া, পিক মানে চূড়া। ওই চূড়ায় আমাকে যে নিয়ে যাবে সে হচ্ছে রিপ্রেজেন্ট করবে, আর রিপ্রেজেন্ট ভালো হলে আমি সাকসেস হব। সাকসেস ক্লিয়ার হলে আমার এইট দরকার, এইট মানে সাহায্য, আর সাহায্য করার দরকার একটা হাত, আর সেই হাতের দরকার একটা সাপোর্ট। এই সকল শব্দের পিছনে লুকিয়ে আছে একটা কথা, সেটা হচ্ছে অনেস্ট। এই অনেস্টির পিছনে সবচেয়ে বড় জিনিস যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে ফন্ড অফ একটা কথা আছে, ফন্ড অফ, ভক্ত। এই সকল পিছনে আমার কথা মনে হতে পারে যে সবথেকে বেশি যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে একটা আদর্শ, উত্তম গাইডলাইন, যার মাধ্যমে তোমরা আগাবে। তো এই গাইডলাইন হিসেবে তোমাদের রাহি ভাই, এই কবির ভাই, এরা অনেক ভূমিকা রেখেছে নার্সিং জগতে। কথা হচ্ছে তুমি যাকে বিশ্বাস করছো তাকে চোখ বুঝে বিশ্বাস করা যায় কিনা। অ্যাডমিশন জগতে সবাইকে আমরা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসযোগ্য কিনা তোমাদের জন্য প্রতিদিন তারা কষ্ট করছে। আমি এককভাবে কারোর পক্ষ নিচ্ছি না, তবে হ্যাঁ, যার হাত দ্বারা তোমার হাতটা তোমার হাতে উপকার হয়, যার হাত দ্বারা মানুষের উপকৃত পথ পৌঁছে যায়, তার দ্বারা মানুষের উপকৃত অঞ্চলটা যদি বেশি হয়ে যায়, তাহলে সেটি বুঝতে হবে তোমার উত্তম আদর্শ। তাহলে অ্যাডমিশন জগতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফন্ড অফ। এই ফন্ড অফ মানে হচ্ছে ভক্ত, অনেস্ট মানে সৎ, সে ভক্ত হইতে হবে সৎ ভক্ত, অন্ধভক্ত হওয়া যাবে না। সাপোর্ট দরকার, সাপোর্টটা হইতে হবে হ্যান্ড দ্বারা, হাত দ্বারা, সেই সাপোর্ট হইতে হবে সাহায্যকারী, তাই তোমার সফলতা যাওয়া যাবে। আর সেই সফলতা যাওয়ার জন্য তোমাদের দরকার হচ্ছে রিপ্রেজেন্ট করবে, প্রতিনিধিত্ব করবে, আর সে করবে পিকে নিয়ে যাবে, সর্বশেষ তোমাকে নিয়ে যাবে ক্লাইম্যাক্সে। এটাই হচ্ছে একটা বড় ভাইয়ের কাজ। রাহি ভাইয়া হাসে নাকি যে দুঃখ ভাইয়ার মনে, ইয়া হলো রাহি ভাই। ঠিক আছে, তোমরা আসলে আমাদের ব্যাপার হচ্ছে কি জানো, আমরা মানুষের ভিতরে আমাদের তোমাদের সামনে আমরা যদি খুব ফ্রিলি মিশি তাহলে সেটা আলাদা বিষয়, আবার যদি মিশে থাকে সেটা আলাদা। সবচেয়ে এই যে কথা একটা, এই যে ফন্ড অফ
ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখেছি যে আমাদের দরকার জীবনের সবচেয়ে বড় জিনিস ফন্ড অফ, ভক্ত হইতে বেশ সৎ ভক্ত, অনেস্ট, সাপোর্ট প্রয়োজন, তারপর সেটা দরকার হ্যান্ড, তারপর দিতে হবে আমরা বলি সেটা হচ্ছে এইড প্রয়োজন, সাহায্য, সেই সাহায্য করবে সাকসেস, তোমাদেরকে নিয়ে যাবে রিপ্রেজেন্ট করছে, নিউরন কোচিং রিপ্রেজেন্ট করছে, তারপর হচ্ছে তোমাকে পিক পর্যায়ে, তারপর হচ্ছে ক্লাইম্যাক্স পর্যায়ে আমি যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছিলাম যে আমরা একটা ছন্দ লিখে ফেলি আমার সাথে, বলেছে ওই যে রিপ্রেজেন্ট করছে যে সে হচ্ছে নিউরন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আমরা একটু ব্রেক ট্রেক দিবি না, একটু ব্রেক, আমরা একটু আলোচনা শুনছি আমাদের আলোচনা করা। যা বাবা, এই যে এগুলোই বেশ ভালো, এগুলোতে ভালো কাজ হয়, আর যেগুলো দিয়েছি সেগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এই এই দেখ পড়ে গেল, আমি এখনই ভালো প্রশংসা করলাম আবার খুলে গেল। ঠিক আছে, এই যে খুলে গেল। আমাকে কি কেউ দেখতে পাচ্ছে কিনা বল, আমাকে একটু দেখা। কেউ সালাম টালাম দিচ্ছে? তোমরা স্যারকে অবশ্যই আমি বলেছি যে তোমাদের যে দিদা আমাকে দেখ, একটু আগে বললাম যে তোমাদের রিপ্রেজেন্ট করছে তোমাদের যে নিউ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখা যাচ্ছে আমাকে? দেখা যাচ্ছে। ইয়া তো শাহরিয়ার তো আমার ব্যাপারে কিছুই বলে না, তুই একমাত্র আমার কাছের লোক। যে তুই আমাকে অনেক পাম্পট্টি দিস, আমার ব্যাপারটা খুবই ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা তোমরা বলো তো। এবং আমার একটা কোশ্চেন, এখানে দেখি তো কে কয়েক আছো যে যারা পাম এবং প্রশংসার পার্থক্য বুঝো? পাম দেওয়া এবং প্রশংসার অন্তত হানা লিখো, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, আমি খুব ভালো আছি, হানা লিখো যে পাম দেওয়া এবং প্রশংসা করার কয়েকটা মানে বেসিক পার্থক্যটা কী। এই যে কেউ কিছু লিখছো না, সবাই সালাম দিয়ে যাচ্ছ, সবাইকে গণহারে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে। যদি পাম দেওয়া এবং মানে প্রশংসা করার পার্থক্য বুঝে থাকো, তাহলে 3টা প্রশংসা করো আর 3টা পাম দাও তো পাশাপাশি। লিখতে পারো কিনা আমি দেখি। এটা একটা আমার সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টটা। আসলে আমি চাই আমার বাচ্চা কাচ্চারা তোষামোদি জিনিসটা কী এবং সত্যিকারের প্রশংসা জিনিসটা কী এটা জানুক। পুরো পৃথিবীতে যে কোনো মানুষের কনসেন্ট্রেশন পেতে চাইলে, যে কোনো মানুষের কাছে গ্রহণযোগ্য হতে চাইলে এই প্রশংসা শব্দটা এত ইম্পর্ট্যান্ট, কিন্তু আমরা ম্যাক্সিমামরাই প্রশংসার নামে ঠিক আছে এই যে যেটা তোষামোদি বলে, হ্যাঁ ঠিক আছে, ওই জায়গায় আমরা মানে ঢুকে যাই, পার্থক্যটা বুঝি না। কিন্তু আমি চাই যে এই নিউরনের প্ল্যাটফর্মে যারা এসেছে তারা সত্যিকার অর্থেই তোষামোদি এবং কোনটা প্রশংসা এই দুটার পার্থক্য তারা বুঝুক, ঠিক আছে। এবং যখন তারা বুঝে ফেলতে পারবে তখন নিশ্চয়ই সবাইকে তারা খুব আন্তরিকভাবে অভিনন্দন জানানো শিখবে। এবং এটা যদি করতে পারে না, তাহলে সারাক্ষণই তার মেজাজটা ভালো থাকবে। দেখো বাবারা, অনেকে মনে করে এবং বলে যে ভালো ছাত্র হওয়ার জন্য বেশি বেশি পড়লেই ভালো ছাত্র হওয়া যায়, কিন্তু আমার কাছে কোথাও যেন মনে হয় যে ভালো ছাত্র এবং যার মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো, ঠিক আছে, এই ভালো হওয়ার জন্য আননোয়িংলি তাকে আগে ভালো মানুষও হতে হয়, ঠিক আছে, এবং তাকে সত্যিকারের শান্তশিষ্ট এবং চমৎকার মানুষ হতে হয়, এবং তার সোসাইটি যেন তাকে পছন্দ করে এরকম একটা পরিবেশ তাকে ইনশিওর করতে হয়, ঠিক আছে। তো আজকে আমি মূলত যে জন্য আমি ক্লাসে আসলাম সেটা হলো একটা খুব স্পেসিফিক করে একটা মানে তোমাদের মধ্যে যেন ইম্প্যাক্ট পড়ে, এবং আমি খুশি হব যে তোমরা যদি এই ব্যাপারটাকে একদম মোটা অক্ষরে লিখে ফেলো তোমাদের খাতাতে, ঠিক আছে। সেটা হলো প্রতিদিন যত মানুষের সাথে দেখা হোক না কেন, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ভালো সাইড আছে। তোমার আশপাশে হয়তো তুমি ফ্যামিলির বাইরে বের হও না, তাহলে ফ্যামিলির লোকজন আছে, হ্যাঁ। তোমার বাবাও যদি হয় তাহলে বাবার যেই গুণটা ভালো, ঠিক আছে, বাবা তোমার এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, মা তোমার এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, ভাইয়া তোমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে, পাড়াতো ভাবি, ভাই ব্রাদার, সেটা যখন যার সাথে দেখা হবে, তোমার এই জিনিসটা খুব দারুণ। তুমি প্রতিদিন যদি 10টা মানুষের সাথে সাক্ষাৎ হয়, তুমি এই 10টা
মানুষের, নিশ্চয়ই যে মানুষ একটা ডাকাতেরও কিন্তু কিছু না কিছু ভালো সাইড থাকতে পারে। সে কিন্তু তার বাচ্চা কাচ্চার জন্য খুবই কেয়ারিং হয়, ঠিক, অথচ সে কিন্তু নির্দয় একটা মানুষ। যে মানুষ এত নির্দয় বাইরে যে অন্যের বাবার গলায় ছুরি চালাতে তার ন্যানো সেকেন্ড সময় লাগে না, সেই মানুষটাও তার বাচ্চা অসুখ হলে কাঁদে। তার মানে এই সাইডটাও তার ভালো থাকতে পারে। ঠিক আছে, সুতরাং ওই নেগেটিভিটি না খুঁজে যদি প্রত্যেকের মধ্যে তোমার আশেপাশে যারা আছে তাদেরকে তুমি প্রতিদিন একবার করে একটু প্রশংসা করতে পারো, বিশ্বাস করো তার রিপ্লেটা এত ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর প্রশান্তি হিসেবে তোমার কাছে আলিঙ্গন করবে, তোমার দিকে ধাবিত হবে এবং দেখবা ওই দুষ্টু লোকরা, ওই খারাপ লোকরাও তোমার প্রশংসা করছে। বেসিক্যালি প্রশংসাটা হলো এরকম যে পোষা পায়রার মতো, শুধুই প্রশংসা না, এই যে তোষামদি বলো কিংবা প্রশংসার অপোজিটে কি আছে, সমালোচনা বলো। ঠিক আছে, তুমি যদি কাউকে আননেসেসারি, যে আমাকেই বলো স্যার আপনাকে দেখতে সালমান খানের মতো লাগছে, সাপোজ আমি কি সালমান খান হতে পারবো? তার মানে এটা তুমি অতিরঞ্জিত করে আমাকে বললা, তার মানে তুমি এটা পাম দিচ্ছ। আমার কণ্ঠ আর ওর কণ্ঠের মধ্যে যদি তুমি পার্থক্য করো আর তুমি আমাকে প্রশংসা করে বলো যে স্যার চমৎকার গাইলে কি হবে, আপনি যখন কথা বলেন না তার চাইতে আপনার কণ্ঠ আরও বেশি মিষ্টি মনে হয়, বিশ্বাস করো এটা তোষামদি। ঠিক আছে, তো যাই করে ওঠা তো যে এই যে তোষামদি, ঠিক আছে, তার মানে তুমি যদি আমাকে তোষামদি করো, বিশ্বাস করো তোমার ইম্পর্টেন্ট মুহূর্তে যখন তোমাকে কি তোষামদি করবে তখন তোমার এটা বিরক্ত লাগবে। তুমি যদি আমার সমালোচনা করো তোমাকে কেউ না কেউ সমালোচনা করবে, আবার তুমি যদি কারো প্রশংসা করো কেউ না কেউ তোমার প্রশংসা করবে। এগুলো হলো পোষা পায়রার মতো। আমি আজকের ক্লাস, আমার বিশ্বাস তুমি যদি রিভিউ খারাপও দাও তবে আমি ওকে চিনি, তো আমি জানি যে ও ক্লাস কেমন গুছিয়ে ক্লাস নেয় এবং যা কিছু পড়ায় এটা যদি কেউ মাথায় রাখতে পারে তাহলে সে বাংলাতে অন্তত তার বেসিকটা সে কনফিডেন্টের সাথে সেটা ইনশিওর করতে পারবে। এটা আমি জানি, আমি পরীক্ষিত, আমি দেখেছি, সুতরাং ওর ব্যাপারে আমার ডাউট নাই। তুমি কি রিভিউ দিলা না দিলা ওটা নিয়ে আমার ডাউট নাই। হয়তো আমি বুঝবো এটা যে তুমি বহুদিন পরে অন্যদের সাথে মিলিয়ে বুঝবে না ইট ওয়াজ গুড। অন্যরা যেমন ট্র্যাডিশনাল যারা তথাকথিত যারা অনলাইন এক্সপার্ট টিচার, তারা তোমাকে একদম মানে আমোদ প্রমোদ এটা সেটা এই সেই করতে করতে তোমার মধ্যে ইফেক্টিভনেসটা নষ্ট করে ফেলে এবং তোমাকে অরিজিনাল ইনফরমেশনটা আর দেয় না। একটা বাংলার যদি আমি অনেক ক্লাস দেখেছি যে যতটুকু সময় গল্প করে, ঠিক আছে, এই গল্পের সময়টুকু শেষে যতটুকু পড়ায় এই পড়াটা যদি পুরোটা শেষ করতে চায় তাহলে এই 15টা লেকচারে হওয়ার কথা না, 30টা লেকচার লাগার কথা। ঠিক আছে, কিন্তু আমার টিচাররা ওই 15টা লেকচার যেটা অ্যাকুরেট টাইম মানে এক্স্যাক্ট মানে ভাবেই সেটাকে তারা শেষ করবার একটা চেষ্টা করে আর কি। তো যাই হোক, আমি ওর প্রসঙ্গটা আনলাম এই জন্য যে প্রসঙ্গটা ফ্যাক্ট না, আমি তোমার কাছে যে ইম্প্যাক্টটা ফেলতে চাই এটা আমাদের এই কোচিংয়ের স্পেশালিটি। হয়তো তোমরা ভাবো যে স্যার আপনি প্রতিদিন এসেভাবে বক করেন, বাবা নিউরন কোচিংয়ের এটাও একটা বড় স্পেশালিটি যে আমরা মাঝে মাঝে ক্লাসের ভিতরে গিয়ে যে তোমাকে যেভাবে বলছি না বাবা, তোমার মধ্যেও যেন একটা অভ্যাস তৈরি হয় অন্যের প্রতিদিন প্রশংসা করা, তোমার মধ্যেও যেন একটা অভ্যাস তৈরি হয় প্রতিদিন অন্তত 2-1টা মানুষের সমালোচনা কম করব এরকম একটা প্রতিজ্ঞা ডেভেলপ করা, এবং তোমার মধ্যে যেন কখনোই অন্যকে মানে এই যে তোষামদি করতে হবে এই অ্যাপ্রোচটা যেন কখনো না থাকে। মূলত এই ইম্প্যাক্টটা তুমি মানে শক্ত করে লিখে রাখো। যদি কখনো মনে হয় যে সাইফুল স্যারকে ভীষণ ভালো লাগে, ভালোবাসি, বিশ্বাস করো আমি আসলে অন্য কথা বলিনি, আমি বেসিক্যালি যার কথা বলতে চাইছি সেটা হলো তোমার সম্মানের কথা। এবং তোমার সম্মান আসলেই তোমার মেধার উপরেই শুধু ডিপেন্ড করবে ব্যাপারটা তা না, তোমার সামাজিক সেন্সের উপর ডিপেন্ড করে। তুমি কি চান্স পাইলে পুরোপুরি সফল? আসলে পুরোপুরি সফল না, কিন্তু তুমি যদি একদিন হয়তো আমি বলেছি তুমি হাসতে শিখো প্রতিনিয়ত, একদিন হয়তো বললাম তুমি প্রশংসা করতে শিখো প্রতিনিয়ত, একদিন হয়তো বলবো তোমার কথার মধ্যে প্রতিদিন অন্তত প্লিজ শব্দটাকে ইউজ করো, অনুগ্রহ শব্দটা ইউজ করো, হ্যাঁ, যে কোনো পারপাসে তুমি কাউকে একদিন মানে এরকম যে ধন্যবাদ দেওয়া শিখো প্রতিনিয়ত। বিশ্বাস করো এই ছোটো ছোটো এক একটা ওয়ার্ড তোমার মধ্যে যখন অভ্যাসে পরিণত হবে তাহলে তুমি খুব অচিরেই অন্যের কাছে গ্রহণযোগ্য হওয়া শুরু করবা। তুমি তখন বুঝতে পারবা এই গ্রহণযোগ্যতার কারণে তোমার কী হবে জানো, একটা ভালো লাগা কাজ করবে। তার মানে প্রতিনিয়ত তোমার মোডটা হাই ভোল্টেজে থাকবে এবং এই মোডের জন্যই বিশ্বাস করো তোমার মেমোরাইজিং ক্যাপাসিটি ডেভেলপ করবে। দিন শেষে আমারও ইচ্ছা আমার প্রত্যেকটা ছেলে মেয়ে যারা আমার সাথে আশেপাশে থাকে বা থাকতে চায় বা থাকবে ভবিষ্যতেও, তারা যেন সর্বোচ্চ মেমোরাইজিং ক্যাপাসিটি তাদেরই হয়, ঠিক আছে, এবং তারা যেন পরিশ্রমী হয় এবং সত্যিকারের ভালো মানুষ হয়। তাহলে আমার যে কারণে এই যে পরিশ্রম আমি নিজেও করছি, আমার কি কাজ নাই বলছো? আমারও বলি তোমাদের মতো অনেক কাজ আছে, আমার অনেক কাজ আছে তোমাদের মতো, হ্যাঁ
সিরিয়াসলি আমি বলছি, আমি অন্য জায়গায় 5 মিনিট সময় ব্যয় করলে সেখান থেকে আমার আর্নিং হয়, ঠিক আছে। আমি তারপরেও আমি প্যাশনেট তোমাদের জন্য, যে তোমাদের কাছে গেলে আমার ভালো লাগে, আমি তোমাদেরকে মানে বাস্তবতাটা বলতে পারি। আসলে অনেক জায়গায় আমি অপমানিত, আমি নিজেও অপমানিত হয়েছি। আসলে আমি ঠকে ঠকে শিখেছি। কেমন শিখেছি বাবা? পরশুদিন চায়ের দোকানে ওখানে বসে আছি, চায়ের দোকানে বসে আছি, এখন একটা ভদ্রলোক দোকানদারকে এসে বলছে, এই একটা সিগারেট দে তো, সিগারেট দে তো। তখন দোকানদার কি বলে জানো? বলে না সিগারেট টিকেট এখানে নাই। কিন্তু বিশ্বাস করো দোকানে সিগারেট ছিল। আমি তাকে জিজ্ঞাসা করছি, এই তোমার না দোকানে সিগারেট ছিল, তুমি সিগারেট দিলে না কেন? তো আমাকে বলে, এটা কি ব্যবহার বলেন তো? আমি কি তার ছোট না বড়? আমাকে তুই করে কথা বলছে। এখন খেয়াল করে দেখো ওখান থেকে লার্নিংটা কি? লার্নিংটা হলো এমনি দোকানদার যে মাত্রার দোকানেই হোক, যে দোকানেই হোক না কেন, আমরা ধাম করে গিয়ে বলে এটা দাও তো। হোয়াট ইজ দিস? তার কি প্রেস্টিজ নাই? তার কি তার বাচ্চা কাচ্চা নাই? তার সে সম্মান চাইতে পারে না? কিন্তু এই অ্যাপ্রোচটুকু কেন? এখন কিছুক্ষণ পরে আরেকজন এসে বললো যে মামা ভালো আছেন, আপনার কি সিগারেট হবে? একটা সিগারেট দিতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই দিতে পারবো। তাকে কত আন্তরিকতার সাথে সেটা প্রোভাইড করছে। তাহলে পার্থক্য কে তৈরি করে দিল? ওই সিগারেট নেওয়ার জন্য ওই ভদ্রলোককে আরও 10টা দোকান পার হয়ে হাঁটতে হলো, যাইতে হলো। আচ্ছা বলো তো, সামান্য এতটুকু মানসিকতার জন্য তাকে হয়রানি হতে হলো কি হলো না? ঠিক আছে, তার মানে তোমার তাহলে মেন লার্নিংটা কি হওয়া উচিত? নিশ্চয়ই তোমার লার্নিংটা হওয়া উচিত যে হ্যাঁ এই জায়গায় সংযত। আমি ওখানে থেকে শিখলাম যে আসলে কারোর সাথে বিহেভ করবার জন্য এই জিনিসটা করা উচিত না। ঠিক আছে, কয়েকদিন আগে দেখলাম রিক্সা থেকে নেমে একজন বলে যে ভাড়া কত? রিক্সাওয়ালা বলে 30 টাকা, ও বলে যে না 20 টাকা। দুইজনের এরকম মানে করতে করতে একদম মারামারি শুরু হয়ে গেল। মারামারি শুরু হয়ে লোকটা তাকে থাপ্পড় মারলো কয়েকটা, ওই লোকটাও একটা থাপ্পড় মেরে দিল। ওই লোকের আর মান সম্মান থাকে? হ্যাঁ, আমি দূর থেকে দেখলাম, আমার পরে ভাবলাম ইসরে লোকটার সম্মান গেল। হ্যাঁ, এই লোকটা কিন্তু প্রেস্টিজিয়াস ছিল, যে লোকটা প্রথমে তাকে থাপ্পড় মেরেছিল। কিন্তু আমি ওখান থেকে শিখলাম যে যদি মূর্খ কেউ হয়, মূর্খের সাথে তো ঝগড়া করা যায় না। ও বুড়ি, তুমি কি মূর্খের সাথে ঝগড়া করে নিজেকে অপমানিত করবা? অপমান করা উচিত, তোমাকে ছোট করা উচিত। তার মানে কি এই লার্নিংটা তুমি কোথা থেকে পাবা? নিশ্চয়ই তুমিও যখন এই বাস্তবতার সম্মুখীন হবা তখন এই লার্নিংটা পাবা। আজকে কি হয়েছে, তোমাদের আতিক স্যার, তোমরা কেউ সাভার ব্রাঞ্চের আছো কিনা? আতিক স্যার রাজশাহীতে এসেছে। আসার পরে একটা ছেলে এসে ভিক্ষা চায় এবং সে এতটা অভিনয় করছে যে তাকে টাকা দিতেই হবে। আমি দেখে তাকে মনে হলো যে ছেলেটা হিরোইন ঘোর। আসলে এখন কার যে প্রয়োজনে টাকা চাই এটা বোঝা মুশকিল। ইয়াং ছেলে, আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি তো ইয়াং ছেলে, তুমি টাকা চাইছো কেন? তুমি কাজ করতে পারো না? হ্যাঁ, আমি ভীষণ অসুস্থ, এমনভাবে অঙ্গভঙ্গি এমন। আমি তবুও ইগনোর করলাম, কারণ ঠিক ইমিডিয়েট কয়েক ঘন্টা আগে এরকম একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে যে কিছু মানে পেশাদার যারা আসলে ও হিরোইন খাবে কিংবা গাঁজা খাবে বা অন্য একটা কিছু করবে, অকর্মা বদমায়েশ শয়তান একদম মানে অসুস্থতার ভান করে টাকা চাইছে। হ্যাঁ, আমি দেখলাম। হ্যাঁ, আমি না বুড়ি, আমি সব কিছুকে না একটু গভীরভাবে চিন্তা করে দেখবার চেষ্টা করি। আসলে এটা আমার দোষ বলো আর গুণ বলো, যেটাই বলো না কেন, আমি প্রকৃতি থেকে অনেক কিছু লার্ন করবার একটা ইন্টেনশন আমার থাকে। এবং আমি মনে করি যে কোনো বিশ্ববিদ্যালয় নাই, যে বিশ্ববিদ্যালয়ে কোনো রেফারেন্স বই নাই, যে রেফারেন্স বই পড়ে এতটা ইম্প্যাক্ট আমার উপর পড়েছে যে মূর্খের সাথে গণ্ডগোল করো না। আমি বরং ওই লোকটার ওই ঘটনা দেখে আমি এই ডিসিশনটা নিতে পেরেছি যে কখনো মূর্খের সাথে আমি সাইফুল আর কোনোদিন গণ্ডগোল করবো না। ঠিক আছে, আমি দেখে দেখে শিখলাম। ঠিক আছে, তো বুদ্ধিমানরা তো দেখে শিখে, এবং যারা বোকা তারা তো ঠকে শিখবে। যে তুমি একদিন হয়তো মার দিবা, তোমাকেও মার দিবে, আর তুমি শিখে ফেললে আর যে কখনো এর সাথে মিসবিহেভ করা যাবে না। ওরা তো আসলে ওরকম মেন্টালিটি দেখেই তাদের মানে পেশাগত একটা পার্থক্য আছে আর কি। আসলে তারা মেধাবী না এবং আর সোসাইটিতে তারা গ্রহণযোগ্য না। তো যাই হোক, আমি মূলত যা বলতে চাই তোমাদের এই ক্লাসের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি তো বলে নিলাম, ধরো এটা একটা ইন্টারভাল, এটা একটা বিরতি, তুমি আমার কথা গুরুত্ব দিয়ে শোনো চাই না শোনো। এই বিরতির সময় আমি তোমাকে বলবো, বলি আজকের দিনে তোমার জন্য ইম্প্যাক্ট হয় এটাই যে তুমি যার সাথেই বিহেভ করবা, যার সাথে ইন্টারাকশান হবে, যার সাথেই কথা বলবা, যার সাথেই চলবা, এবং তোমার সোসাইটির যে কেউ হতে পারে, যদি সামান্য সুযোগ পাও তাহলে তার প্রশংসা করো। বিশ্বাস করো, এই প্রশংসাটা তোমার কাছে আশীর্বাদ হয়ে ফেরত আসবে। আগামী ক্লাসে তুমি আমাকে বলো, এবং আজকেই তুমি বাসায় গিয়ে তোমার মার সাথেই মাকে প্রশংসা করে কথা বলো, মা জানো তোমার রান্না ছাড়া দুনিয়ার কোনো রান্না আমার ভাল লাগে না। দেখো তোমার মার রিয়াকশান দেখো। তোমার বাবাকে যে প্রশংসা করো, বাবা তুমি যে এত পরিশ্রম করছো, আমার জন্য এত স্যাক্রিফাইস করছো বাবা। হ্যাঁ, তোমাকেও জিজ্ঞাসাও করা হয়নি কখনো যে তুমি এত পরিশ্রম করছো। আমার বাবাটা লক্ষ্মী বাবা, আমার কাছে তো আমার বাবা সুপারম্যান। দেখো না তোমার বাবার আচরণ দেখো, তোমার ভাইকে এই কথা বলে দেখো যে ভাই তোমার প্রতি রাগ করে বসে আছে। তো যাই হোক, হ্যাঁ, আমি আতিকের কথা বলছিলাম। আমি পরে টাকা দিলাম না, কিন্তু আতিক 60 টাকা দিয়েছে। ওই লোকটা কী করছে জানিস? টাকাটা নিয়ে ছিঁড়ে ফেলে চলে গেল। মানে 60 টাকা নেবে না, সে 10 টাকা নেবে।
কেমন লাগে? হ্যাঁ, আমি আতিককে বললাম যে একটা থাপ্পড় আনা উচিত। হ্যাঁ, তো আতিক বলছে কি, কয় না আমি আসলে এখন চিন্তা ভাবনা করে মুভ করি। কয় কেন চিন্তা ভাবনা করে মুভ করিস? কয় চিন্তা ভাবনা করে মুভ করি এই জন্য যে এ তো বেয়াদব, তো আমি একটা থাপ্পড় মেরে ও যদি আমাকে ধাক্কা দেয় তাহলে মান সম্মান চলে যাবে। আমি এলাম তুই এটা শিখলি কোত্থেকে? কয় কেন, আমি আপনার কাছ থেকেই শিখছি যে পরিস্থিতি বুঝে কাজ করা প্রয়োজন। তো যাই হোক, মানুষের জীবনে লার্নিংটা হলো এরকম বাবা। তো আমি চাই যে এই ক্লাসের ফাঁকে ফাঁকে আমার বাচ্চা কাচ্চারা এই লার্নিংটা বেশি বেশি শিখে ফেলুক, তাহলে তারা যদি এ রেসে জিততে নাও পারে, জীবন রেসে জিতবে। এবং আজীবন যখন যখন যেখানে যেখানে জিতবে সেখানে বলবে যে আমার জীবনের এই লার্নিংটা দেওয়ার পিছনে যেই লোক ছিল সে আর কেউ না, সাইফুল স্যার। আর তখন আমি মনে হবে যে আমি জিতে গেছি, তখনই আমার মনে হবে আমরা সবাই জিতে গেছি। তো যাই হোক বাবারা, ক্লাস করো, এনজয় করো, মজা করো, আর অবশ্যই ক্লাসগুলো টুকে টুকে রেখো এবং প্রত্যেকটা ক্লাসে প্রিভিয়াস পড়াটাকে তোমরা কন্টিনিউশন দিও, তাহলে আমার বিশ্বাস যে তোমরা ভালো করবা। হ্যাঁ, তোর স্টুডেন্ট আছে এখানে? তাহলে আয় 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 আয়। হ্যাঁ, তোর তোর কটা স্টুডেন্ট আছে? এই আতে সাভারের স্টুডেন্ট কে আছো? কি নাম? তোয়া ভৌমিক। তোয়া ভৌমিক কেডা? কই তোয়া ভৌমিক কোনটা? আছে নাকি? তাই নাকি? আচ্ছা, যাই হোক বাবার, এই যে তোমার আতিক স্যার। হ্যাঁ, দেখতে পাইছো? হ্যাঁ, ঠিক আছে। আমি তো অবাক হয়ে গেছি, আতিক নাকি ক্লাস নেই। আমি দেখে হাই সর্বনাশ করছে, আতিক তো বাচ্চা মানুষ, কেমনে ক্লাস নেই? যে আমি আপনার স্টুডেন্ট ছিলাম, ঢং করেন, আমি শিখে ফেলছি কেমনে কেমনে কি করতে হয়। তো যাই হোক, আশিদের জন্য আতিকের জন্য আশীর্বাদ। ওকে আজকে দিলাম না, কারণ টিচার তোমরা হয়তো বিরক্ত হবে, টিচারের ক্লাস নিচ্ছে। হ্যাঁ, একদিন সময় পেলে আতিককে আমরা রাজশাহীতে ডাকবো, যাতে করে সবার সাথে আমাদের পরিচয় হয়। তাহলে সাথে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, শিক্ষার্থীরা এখানে একটু আঠা দিয়ে নিস। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আসলে ব্যক্তিগত জীবনে যে কথাগুলো দরকার সেগুলো আমরা শুনেছি। তো আমরা ক্লাস শেষে বিষয়টি কথা বলছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম বাংলা, এটা এইখান থেকে এই যেটুকু পড়বো এখান থেকে একটা প্রশ্ন থাকবে। মানে এখন যে লাইনটা আমরা লিখবো এইখান থেকে আমরা একটা প্রশ্ন পাবো 100%। নার্সিংয়ে, বিশ্ববিদ্যালয়ে, সব জায়গায় ছন্দরা লিখি 32 দাঁত বের করে অট্টহাসি দিলে 10-এ মন্দ বলে। 10-এ মন্দ বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখি একটা ছন্দ। 32 দাঁত বের করে অট্টহাসি দিলে 10-এ মন্দ বলে। একটা লাইন ছন্দ, প্রশ্নটা আসবেই, আসা লাগবে। যদি না আসে, এই লাইন থেকে যদি প্রশ্ন না আসে তাহলে এই বছর পরীক্ষা হবে না। মানে এই লাইন থেকে যদি একটা প্রশ্ন না আসে তাহলে এবছর নার্সিং পরীক্ষা হবে না। সুতরাং আসা ফরজে আইন, আসতে হবে। আমি লিখছি, আমরা পেয়েছি 32 দাঁত বের করে অট্টহাসি দিলে। একবার বলি, 32 দাঁত বের করে অট্টহাসি দিলে 10-এ মন্দ বলে। দাঁত কয়টি? 32। হাসিটা কেমন? অট্ট মানে কত? 8। কয়জন মন্দ বলে? 10 জন। তাহলে পেয়েছি কত? 32। পেয়েছি কত? 32। পেয়েছি কত? 8। পেয়েছি কত? 10। মোট হলো 50। মোট হলো 50। 32 8 40 10 50। 50-এর মধ্যে 11 পেয়েছি স্বরবর্ণ, 11 পেয়েছি স্বরবর্ণ, 39 পেয়েছি ব্যঞ্জন বর্ণ। এর মধ্যে আসি, 32 হলো পূর্ণমাত্রা, 32 হলো পূর্ণমাত্রা, 8 হলো অর্ধমাত্রা, আর 10 হলো মাত্রাহীন। 10 হলো মাত্রাহীন। এই লাইনটা থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসবে। কিভাবে আসে বলি। আরেকটা প্রশ্ন হচ্ছে, 32 দাঁত বের করে অট্টহাসি দিলে 10 মন্দ বলে। 32 পূর্ণমাত্রা, অর্ধমাত্রা আর 10 হলো মাত্রাহীন। পরীক্ষার আসে নিচের পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীনের যথাক্রম কত? অতএব 32 8 10 এই তিনটা আমরা একটু মনে রাখবো। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে একটা প্রশ্ন 100% পরীক্ষা আসবে। পরীক্ষার দিন বিকালে লাইভ ক্লাসে থাকবো, প্রশ্ন সলভে দুপুরের সাথে সাথে। ওই দিন এই কোয়েশ্চেনটা আমরা মিলাই নেব যে প্রশ্ন এটা পড়েছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রশ্ন পেয়েছি 32 8 10। প্রিয় শিক্ষার্থীরা, জি অসংখ্য ধন্যবাদ, আমরা পেয়েছি। এবার আমি একটা প্রশ্ন লিখি, সেটা হচ্ছে মোট ধ্বনি। আমরা লিখছি মোট ধ্বনি। আমরা আলোচনা করছি মৌলিক ধ্বনি। মৌলিক ধ্বনি আমরা দেখছি,
মৌলিক ধ্বনি আমরা জানি, সবাই জানি মৌলিক ধ্বনি 37টি মৌলিক ধ্বনি। তার মধ্যে আমরা পড়েছি মৌলিক স্বর পড়েছি কতটি? 7টি। কতটি? 7টি। আর মোট মৌলিক ধ্বনি পড়েছি কতটি? 37টি। বাকি আছে আমরা পড়েছি 7টি মৌলিক স্বরধ্বনি, তাহলে বাকি আছে কয়টি? 30টি। বাকি আছে কয়টি? 30টি। তাহলে এই 30টি কি? মৌলিক ধ্বনি মোট পড়েছি 37, তার মধ্যে মৌলিক স্বরধ্বনি পড়েছি 7, তাহলে বাকি আছে কত? 30। এই 30 হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। মৌলিক আমরা পড়েছি মৌলিক ধ্বনি মোট 37টি, তার মধ্যে স্বর পড়েছি 7টি, ওই যে শুরুতে মৌলিক স্বরধ্বনি 7টি, আর তাহলে বাকি থাকে 30টি ব্যঞ্জন ধ্বনি। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা প্রশ্ন করছি মৌলিক স্বরধ্বনি। জি, আমি তোমাদের 3 নম্বর লেকচার থেকে একটা প্রশ্ন দিচ্ছি, সবাই একটা অ্যান্সারটা দেখবে। 3 নম্বর লেকচারের একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে শরীর থেকে শরীর কিসের উদাহরণ? শরীর থেকে শরীর কিসের উদাহরণ? আমরা সবাই অ্যান্সারটা করছি, শরীর থেকে শরীর কিসের উদাহরণ? আমরা পড়েছি, এটা 3 নম্বর লেকচারে পড়েছি, শরীর থেকে শরীর কিসের উদাহরণ। আমরা প্রশ্নের উত্তরটা আমরা সবাই দিয়ে ফেলি, শরীর থেকে শরীর কিসের উদাহরণ? প্রিয় শিক্ষার্থীরা, শরীর থেকে শরীর কিসের উদাহরণ? জি, শরীর কিসের উদাহরণ? আমরা সবাই এক কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়ে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করছি, তাহলে আমরা আলোচনা করছি শরীর থেকে শরীর কিসের উদাহরণ। জি, আমরা এবার একটু ক খ লেখা প্র্যাকটিস করি, মনে আছে কিনা দেখি। জি, শরীর থেকে শরীর এমএসটি নুসরাত জাহান ধ্বনি বিপর্যয় না। আরেকটু ডিটেলসে আমরা আলোচনা করে বলছি, একটু ভেবেচিন্তে অ্যান্সার দিই। শরীর থেকে শরীর, তোমাকে ধন্যবাদ, চেষ্টা করেছো। সোমায়া বিনতে রিয়াজুল, বিশ্বমী ভবন, মৌমিতা তাসরিন, বিশ্বমী ভবন, অসংখ্য ধন্যবাদ। উত্তর হচ্ছে বিশ্বমী ভবন, কারণ সম 2 বর্ণ র র, তার মধ্যে একটা পরিবর্তন, তাই নাম বিশ্বমী ভবন। ওকে, শাহজাদি ফাহমিদা সরলোক না, বিশ্বমী ভবন। ওকে, ডান। আলোচনা করছি আমরা ক খ, আমরা লেখা প্র্যাকটিস করি। লিখছি ক, খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গ জ, ঝ, ইউ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, প, ফ, ব, ভ, ম। প্রিয় শিক্ষার্থীরা, জি, বিশ্বমী ভবন, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমরা লিখে ফেলেছি। এবার আমরা দেখছি যে এই ক খ আমরা লিখেছি, আমরা দেখছি যে তাহলে আমরা পেয়েছি ক। এই ক এর পাঁচটাকে আমরা বলি, দেখো তো মোট শব্দ করা 1 2 3 4 5, তাহলে 5 5 25টা। তাহলে ক থেকে ম পর্যন্ত মোট বর্ণ হচ্ছে 25টা। ক থেকে ম পর্যন্ত মোট বর্ণ হলো 25টা। এই 25টার মধ্যে আমাদের একটা বৃহৎ কাজ থাকে। জি, এই ক থেকে ম পর্যন্ত মোট বর্ণ আমরা পেয়েছি কয়টা? 25টা। এই 25টার মধ্যে আমাদের কাজ। জি, এই ক এর পাশটাকে আমরা বলছি কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনি, ক এর পাশটাকে কি বলছি? কণ্ঠধ্বনি। যদি অপশানে কণ্ঠধ্বনি না থাকে তাহলে উত্তর হবে জিহুবামূল। জিহুবামূল। তাহলে ক, খ, গ, ঘ, উ, এই 5টা বর্গীয় বর্ণকে বলা হয় কণ্ঠধ্বনি। তাহলে এই ক এর পাশটাকে বলা হয় কণ্ঠধ্বনি। চ এর পাশটাকে বলা হয়, এই যে চ এর পাশটাকে বলা হয়, চ এর পাশটাকে বলা হয় তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি, কারণ উচ্চারণ করে চ, ছ, বর্গ জ, ঝ, সবগুলো দাদের সাথে লেগে যাচ্ছে, তালুর সাথে লাগছে জিহ্বা, এই জন্য নাম হচ্ছে তালব্য ধ্বনি, রাইট। 3 ট, ট বর্গ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই মূর্ধন্যর নাম অনুসারে এটাকে বলা হয় মূর্ধন্য ধ্বনি। মূর্ধন্য ধ্বনি আমরা পড়ছি, তাহলে আমরা কি পড়লাম?
ট বর্গের পাঁচটাকে বলা হয় মূর্ধন্য ধ্বনি। ওকে, ত উচ্চারণ করো, ত এর পাঁচটা ত, থ, দ, ধ, সবগুলো দাঁতের সাথে লাগছে, তাই নাম হচ্ছে দন্ত ধ্বনি, দন্ত। এবার প উচ্চারণ করি, প এর পাঁচটা প, ফ, ফ, ব, ভ, এর সবগুলো লাগে ঠোঁট, তাই এই পাঁচটার নাম কি হচ্ছে ওষ্ঠধ্বনি, ওষ্ঠধ্বনি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আলোচনা করেছি পাঁচটা ধ্বনি সম্পর্কে। এবার পরীক্ষায় যদি আসে তাহলে আমরা মোট বর্ণ কয়টা পেয়েছি? 25টি। এই 25টির মধ্যে সবগুলো শুরুতে আমি গোল দিয়েছি। এই ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, এই পাঁচটাকে বলা হয় বর্গীয় ধ্বনি। মানে বাংলা বর্ণমালায় বর্গীয় ধ্বনি কয়টি? বর্গীয় ধ্বনি কয়টি? বর্গীয় ধ্বনি কয়টি? 5টি। বর্গীয় ধ্বনি কয়টি? 5টি। এই প্রথম পাঁচটিকে বলা হয় বর্গীয় ধ্বনি। আর প্রত্যেক বর্গীয় ধ্বনির মধ্যে শব্দ আছে কয়টি? 5টি। তাহলে মোট কতটি? 25টি। এবার আমরা দেখি, আমরা লাস্ট 25 নম্বরগুলিকে আলাদা করছি। আমরা লাস্ট 25 নম্বরগুলিকে আলাদা করছি, সেটা হচ্ছে আমরা লাস্ট 25 নম্বর আলাদা করছি। জি, লাস্ট 5 নম্বরটা আলাদা হবে। তাহলে বাকি আছে কয়টা? 20টি। তাহলে এই পাঁচটাকে বাদ দিলে থাকছে কয়টা? 20টি। আমরা আলোচনা করছি এই 20টা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু দেখব, সবাই মিলে দেখছি। আমরা আলোচনা করছি, দেখো, সেটা হচ্ছে 1, 2, 3, 4, এই 4টা। তাহলে এই 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 4 5 20টি। আর 5 নম্বরটাকে আমি আলাদাভাবে লিখেছি, কারণ আমি যদি বলি উঁয়ো, সবাই উঁয়ো, উঁয়ো নাকে লাগছে, ইঁয়ো নাকে লাগছে, মূর্ধন্য নাকে উচ্চারণ হচ্ছে, নাকে বাধা পাচ্ছে, দন্তন্য নাকে বাধা পাচ্ছে, মো নাকে বাধা পাচ্ছে, তাই এই পাঁচটাকে বলা হয় নাসিক্য ধ্বনি বা নাসিক্য ব্যঞ্জন। নাসিক্য ব্যঞ্জন কি বলা হয়? নাসিক্য ব্যঞ্জন। কারণ নাসিক্য মানে কি? নাক। নাসিক্য মানে কি? নাক। এই পাঁচটা ধ্বনি নাক দিয়ে উচ্চারিত হচ্ছে, তাই এই পাঁচটার নাম হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। তাহলে পরীক্ষা যদি আসে নাসিক্য ব্যঞ্জন কয়টি? 5টি। এই পাঁচটিকে বলা হয় নাসিক্য ব্যঞ্জন। কিন্তু এই পাঁচটাকে আমরা সব নাসিক্য ব্যঞ্জন বলি, কিন্তু নাসিক্য ধ্বনি যদি পরীক্ষা আসে, নাসিক্য ধ্বনি যদি পরীক্ষা আসে, তাহলে আমরা কি দেব? নাসিক্য ধ্বনি যদি পরীক্ষা আসে, সেটাকে আমরা দিচ্ছি কি? নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি যদি পরীক্ষা আসে, তাহলে আমরা দেবো আবার 3টি। কয়টি? 3টি। কিন্তু নাসিক্য ব্যঞ্জন কয়টা বলেছি? 5টি। 1, 2, 3, 4, 5। কিন্তু নাসিক্য ধ্বনি কয়টি বলেছি? 3টি। কি কি? যার লিখিত রূপ আছে সেই 3টা। কি কি বলি? মো, বললাম কি? মো। তারপর বললাম কি? দন্তান্ন। তারপর বললাম কি? উঁয়ো, উঁয়ো। এই 3টাকে আমরা বলছি নাসিক্য ধ্বনি। কিন্তু নাসিক্য ব্যঞ্জন কয়টি? 5টি। মনে রাখবা, এই নাসিক্য শব্দের অপর একটা নাম আছে, তার নাম হচ্ছে আনুনাসিক। আনুনাসিক। নাসিক্য শব্দটার অপর নাম কি? আনুনাসিক। জি, নাসিক্য শব্দটির অপর নাম হচ্ছে আনুনাসিক। তাহলে আমরা আলোচনা ক থেকে ম পর্যন্ত মোট বর্ণ 25টি। এর প্রথম 5টাকে বলা হয় বর্গীয় ধ্বনি। কয়টি? 5টি। প্রত্যেকটার মধ্যে আছে কয়টা করে? 5টা করে। তাহলে বলা হচ্ছে 5টার নাম কি? বর্গীয় বর্ণ। 5 5 25টি। লাস্ট 5 নম্বরকে আমরা বলছি নাসিক্য ব্যঞ্জন। নাসিক্য মানে হচ্ছে নাক, এর অপর নাম হচ্ছে আনুনাসিক। কিন্তু নাসিক্য ধ্বনি কয়টি? 3টি। ম, দন্তন্য, ইয়, উঁ। এবার আমরা দেখছি, আমরা ভাগ করি 1, 2, 3, 4। 5 নম্বরের আমাদের কাজ হয়ে গেছে। তাহলে 1, 2, 3, 4 এর মধ্যে আমরা কর্মিক বলি, কর্মিকভাবে বলি 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2। এই 1, 2, 1, 2 ক্রমান্বয়ে, যেটা ক্রমিক পর্যায়ে, এই 1, 2কে আমরা বলছি অঘোষ। 1 আর 2কে আমরা কি বলছি? অঘোষ। অঘোষ। আর 3, 4কে আমরা 3, 4কে বলছি ঘোষ।
তাহলে আমরা বললাম 1 2 কে বলছে অঘোষ, আর 3 4 কে বলছি ঘোষ। আর 5 নম্বরের কাজ আমাদের হয়ে গেছে, 5 নম্বরের কাজ আমাদের হয়ে গেছে। লাস্ট বাকি থেকে এবার আমরা কর্মিক পর্যায়ে বলেছি, এবার আমরা বলছি জোড় বিজোড়। জোড় বলি, বিজোড় বলি। বিজোড় কি কি আমরা আলাদা কালার করছি। বিজোড় হচ্ছে আমরা দেখছি বিজোড় কি কি 1 3। আমাদের রেড কালার যেটা সেটা হচ্ছে বিজোড়, রেড কালার যেটা সেটা হচ্ছে বিজোড়। রেডগুলো সব কি বিজোড়। তাহলে 1 3 1 3 আমি লিখছি 1 3, এটা হচ্ছে বিজোড়, তাই এর নাম হচ্ছে অল্প প্রাণ। বিজোড়ের নাম কি প্রাণ? অল্প প্রাণ। বিজোড়ের নাম কি? অল্প প্রাণ। কিন্তু যদি বলি 2 4 2 4 2 4 2 4 2 4 2 4, এই 2 4 কে আমরা বলছি 2 4 কে আমরা বলছি মহাপ্রাণ। মহাপ্রাণ। প্রিয় শিক্ষার্থীরা বলেছি ক থেকে ম পর্যন্ত মোট বর্ণ হলো 25টা। লাস্ট 5 নম্বর নাম হচ্ছে নাসিক্য। নাসিক্যর অপর নাম হচ্ছে নাক। নাসিক্য মানে নাক। নাসিক্যর অপর নাম আনুনাসিক। নাসিক্য ধ্বনি হচ্ছে 3টি, বাদ গেল 5টা, বাকি থাকে 20টি। এর মধ্যে 1 2 1 2 কে বলা হয় অঘোষ, 3 4 কে বলা হয় ঘোষ। এর ভিতরে বিজোড় যেটি আছে 1 আর 3, এটা হচ্ছে অল্প প্রাণ, আর জোড় হচ্ছে 2 4। এই দুইটার নাম হচ্ছে মহাপ্রাণ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এখন একটা টপিকস দিই, মানে আমি একটা পরীক্ষামূলক একটা কথা ছড়ি দিই। সেটা হচ্ছে তোমরা সবাই লিখবা। তোমরা সবাই একটা প্রশ্ন ছড়ি দিচ্ছি, সেটা হচ্ছে দ। দ, এই দটা আমরা অক্ষর নির্ণয় করি। এটা কি ঘোষ আর অল্প প্রাণ নাকি মহাপ্রাণ? এইটা আমরা একটু সবাই লিখি। দ। আরটা হচ্ছে ভ। ভ, এই দুইটা শব্দ আমরা একটু লিখি। দ আর ভ প্র্যাকটিস। এই দটা কি এবং ভটা কি? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সিস্টেমেটিক্যালি আমরা দেখছি এই দ আর ভটা আমাদের আজকের আলোচনার কোন নম্বর পর্যায়ে পড়ে? দ আর ভ। জি, প্রত্যেকে আমরা অ্যান্সারটা করি। দ আর ভ আমরা দেখছি এটা অল্প প্রাণ হবে নাকি মহাপ্রাণ হবে নাকি অঘোষ নাকি ঘোষ, এটাও সেম। তাই আমরা একটু অ্যান্সারটা দিয়ে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, আমি অবশ্যই শর্টকাট টেকনিক একটা দিচ্ছি। ঘোষ। আমরা সবাই অ্যান্সারটা করি, অল্প প্রাণ মহাপ্রাণ। অল্প প্রাণ মহাপ্রাণ তো হবে না, একটা বলতে হবে অল্প প্রাণ ঘোষ নাকি অঘোষ, মহাপ্রাণ ঘোষ নাকি অঘোষ। ডিটেলস বলতে হবে, দুইটা ডিটেলস। প্রত্যেকেই আমরা অ্যান্সারটা দিই। জি 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 জি। এমএসটি মিথি। জি। ইশরাত জাহান ইশরাত। আমি বলি, যারা আমরা পারি না তাদের জন্য বলছি, এই দটা কোন বর্ণের মধ্যে আছে? দ কোন বর্ণের মধ্যে পড়ে? লিখে ফেলি। ত, থ, দ লিখে ফেলতে হয়। ভটা কোন বর্ণের মধ্যে পড়ে? প, ফ, ব, ভ। ভাগ 1 2 3। জোড়, বিজোড়। বিজোড় হলে অল্প প্রাণ, বিজোড় হলে অল্প প্রাণ। এবং দ কয় নম্বর আছে? 3। তাহলে ওটা হবে অঘোষ, ওটা হবে ঘোষ, ওটা হবে ঘোষ। এবার এটা দেখো কয় নম্বর আছে? 4। এটা হচ্ছে জোড়। জোড় হলে হবে কি প্রাণ? মহাপ্রাণ। আর 3 আর 4 নম্বর সবসময় কি হয়? ঘোষ। জি। সিনথিয়া, আফরিন তিশা, তাওহিদা খাতুন, মাহবুবা মেদা, কেমিস্ট্রি মিথি, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। জি, তোমরা আনসারটা কারেক্ট করেছো, অসংখ্য ধন্যবাদ। আমরা এবার আমাদের পরবর্তী আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে মোর পরে। এর একটা প্রশ্ন এখানে আসে, বাংলা ব্যাকরণের স্পর্শ বর্ণ কয়টি? স্পর্শ বর্ণ কয়টি অথবা স্পৃষ্ট বর্ণ কয়টি? স্পৃষ্ট বর্ণ অথবা স্পৃষ্ট ধ্বনি অথবা স্পৃষ্ট ধ্বনি অথবা স্পর্শ ধ্বনি অথবা স্পর্শ ব্যঞ্জন অথবা স্পর্শ ব্যঞ্জন অথবা স্পৃষ্ট ব্যঞ্জন। কথা হচ্ছে সবগুলো মিলে একটা উত্তর হবে। এগুলো সব আলাদা আলাদা নাম আছে। তাহলে আমরা জানি স্পর্শ বর্ণ যা, স্পৃষ্ট বর্ণ তাই, স্পর্শ ধ্বনি তা, স্পর্শ ধ্বনি ব্যঞ্জন সব। এর মিলে একটা প্রশ্ন, স্পর্শ বর্ণ বাংলা ব্যাকরণের কতটি? এটা যদি পরীক্ষায় আসে আমরা ম্যাক্সিমাম ভুল করি। সঠিক উত্তর আপডেট 2024 সালের জুলাই মাসের একটা আপডেট দিচ্ছি। সেটা হচ্ছে আপডেট সর্বশেষ। যদি পরীক্ষা আসে স্পর্শ বর্ণ কয়টি, উত্তর কারেক্ট হবে 16।
উত্তর কারেক্ট হবে 20, উত্তর কারেক্ট হবে 25, তিনটা উত্তর কারেক্ট। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হবে আমরা আলোচনা করছি। আমরা বলছি উত্তর কারেক্ট হচ্ছে 16, 20, 25। এই তিনটা যদি অপশানে থাকে এর মধ্যে ছোট কোনটা? 16। তাহলে 1 নম্বর উত্তর হবে কি 16। বাকি তারপর ছোট কোনটা? 20। তাহলে উত্তর হবে কি 20। যদি এই দুটা না থাকে তাহলে হবে কি 25। তাহলে আমি যদি বলি এই তিনটা থাকলে উত্তর হবে কত? 16। যদি 16 আর 20 থাকে উত্তর হবে কত? 16। 20 আর 25 থাকলে উত্তর হবে কত? 20। আর 25 একা থাকলে উত্তর হবে 25। আই মিন তিনটা উত্তর কারেক্ট। এটা আমরা লিখে দিচ্ছি 1, 2, 3। কোয়েশ্চেন, আমার রেফারেন্স কথার ভিত্তি কি? আমার কথার ভিত্তি কি? বাংলা গ্রামার, বাংলা ব্যাকরণের 9-10 নবম দশম শ্রেণীর পুরাতন বই, নবম দশম শ্রেণীর পুরাতন বই, নবম দশম শ্রেণীর পুরাতন বইয়ে বলা হয়েছে বাংলা ক থেকে ম পর্যন্ত মোট বর্ণ 25টি। এই 25টির নাম হচ্ছে স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ আমরা রেফারেন্স লিখে রাখবো। বাংলা বর্ণমালার ক থেকে ম পর্যন্ত মোট বর্ণ 25টি। এই 25টিকে বলা হয় স্পর্শ বর্ণ। এটা বলেছে বাংলা ব্যাকরণ 9-10 পুরাতন বই। আর নতুন বই যেটা বাংলা ব্যাকরণে তারা বলেছে 20। নতুন বই বলেছে 20। নতুন বই হচ্ছে 20। নতুন বই 9-10 নতুন বই, 9-10 নতুন বই অথবা নবম দশম শ্রেণীর নতুন বই বলেছে কি 20। কিন্তু এই 16 বলেছে কে? বাংলা একাডেমি। 16 বলেছে কে? বাংলা একাডেমি। বাংলা একাডেমি। কথা হচ্ছে মা বললে মায়ের কথা, নানির বাড়ি আমার থেকে মা বললে বেশি বুঝবো, কারণ আমার আগেই পৃথিবীতে এসেছে কে? মা। মা বললে নানির বাড়ির কথা মার থেকে বেশি কেউ জানে না। কথা হচ্ছে বাংলা ব্যাকরণ চালায় বাংলা একাডেমি, তাই বাংলা একাডেমি অনুমোদিত। উত্তর হচ্ছে 16। যদি অপশানে 16, 20, 25 থাকে তাহলে হবে 16, আর যদি না থাকে তাহলে হবে 20, তাই না হলে 25। মনে রাখার টেকনিক ছোট থেকে বড়। তাহলে 25 বলেছে বাংলা একাডেমির 9-10 পুরাতন বই, বাংলা ব্যাকরণের পুরাতন বই। 20 বলেছে 9-10 নতুন বই, আর 16 বলেছে বাংলা একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, একটা প্রশ্ন এখান থেকে 100% থাকবে। একটা প্রশ্নের জন্য এতগুলো কথা, যে স্পর্শ বর্ণ কয়টি? স্পর্শ বর্ণ কয়টি? 25টি বলেছেন বাংলা ব্যাকরণের 9-10 পুরাতন বই। পুরাতন বই বলেছেন 25টি, নতুন বই বলেছে 20টি, আর বাংলা ব্যাকরণ বাংলা একাডেমি যারা চালায় বাংলা একাডেমি বলেছে 16টি। তো কথা একটাই যে জি প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি স্পর্শ বর্ণ। এবার আমাদের ময়ের পরে কি কি আছে? ময়ের পরে কি কি আছে? অন্তজ, তারপর হচ্ছে ল, তারপর হচ্ছে ল, তারপর হচ্ছে ব। এই চারটাকে আমরা বলি অন্তস্থ ধ্বনি। কি বলা হয়? অন্তস্থ ধ্বনি। আমরা লিখে ফেলবো সবাই। অন্তজ, অন্তজ, র, ল, ব। এই চারটাকে বলা হয় অন্তস্থ। আমরা লিখে ফেলবো, নোট করে ফেলবো, নোট। এই চারটাকে বলা হয় অন্তস্থ। এবার এর মধ্যে আসবে র। শুধু রকে আমরা বলি কম্পনজাত। র, রে, কম্পনজাত বর্ণ একটি। এই কম্পনজাত যদি অপশন না থাকে তাহলে হবে কম্পিত। তাহলে কম্পনজাতের অপর নাম কি? কম্পিত। তা কম্পিত থাক আর কম্পন থাক, কথা একটাই। কম্পনজাত বর্ণ কয়টি? একটি, সেটা হচ্ছে র। র। এবার পরে আছে ল। ল, এই লকে বলা হয় পার্শ্বিক বর্ণ। পার্শ্বিক বর্ণ, লকে বলা হয় পার্শ্বিক বর্ণ। পার্শ্বিক বর্ণ কয়টি? একটি, সেটা হচ্ছে কি? ল। আবার অন্তজ, র, ল, ব, এই চারটি হচ্ছে অন্তস্থ। অন্তস্থ, জি। স্পর্শ ধ্বনি 16টি দিব এখন থেকে, জি জি হ্যাঁ। এবং কম্পনজাত বর্ণ একটি, সেটা হচ্ছে র, ওর অপর নাম কম্পিত। পার্শ্বিক বর্ণ একটি, পার্শ্বিক বর্ণ একটি, সেটি হচ্ছে ল। ল, জি প্রিয় শিক্ষার্থীরা। এরপর আমরা আলোচনা করছি আমরা বলছি শীষ ধ্বনি। আমরা বলছি শীষ ধ্বনি। জি জি, গান বলছি ভাই। আমরা আলোচনা করছি, জি। আবার আমরা আলোচনা করছি উষ্ম বর্ণ। উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ যদি পরীক্ষা আসে, উষ্ম বর্ণ। উষ্ম বর্ণ 4টি। উষ্ম বর্ণ 4টি। কি? উষ্ম বর্ণ 4টি। তালবস্য, দন্তস্ব, মূর্ধন্য ষ, হ। এই চারটা হচ্ছে উষ্ম বর্ণ। আমরা লিখে রাখবো।
তাহলে তাড়ন কম অন্তস্থ কয়টি? 4টি। অন্তজ, র, ল, ব। ওর ভিতরে নামছে র। রকে বলা হয় কম্পন জাত। কম্পন জাতের অপর নাম কম্পিত জাত। পার্শ্বিক বর্ণ একটি, সেটা হচ্ছে ল। উষ্ম বর্ণ 4টি, সেটা হচ্ছে তালবস্য, মদন স, দন্ত স, হ। উষ্ম ধ্বনি 3টি, উষ্ম বর্ণ 4টি, কিন্তু উষ্ম ধ্বনি। জি হ্যাঁ, উষ্ম ধ্বনি। জি, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। নাসিক্য ধ্বনি, জি, ওই নাসিক্য ধ্বনি হচ্ছে অনুনাসিকের অপর নাম। শীষ আমরা দেখছি উষ্ম ধ্বনি 3টি, তালবস্য, দন্তস্ব, হ। দেখো, উষ্ম ধ্বনি 3টি, কিন্তু উষ্ম বর্ণ 4টি। জি প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা দেখছি শীষ বর্ণ। শীষ বর্ণ আমরা দেখছি শীষ বর্ণ 3টি। শীষ বর্ণ 3টি, তালবস্য, দন্তস্ব, তালবস্য, দন্তস্ব, মূর্ধন্য ষ, তালবস্য, দন্তস্ব, মূর্ধন্য ষ। কিন্তু শীষ ধ্বনি 2টি, তালবস্য আর দন্তস্ব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখে রাখি একটু। তাহলে অন্তস্থ ধ্বনি আমরা বলছি, অন্তস্থ ধ্বনি কি? অন্তজ, র, ল, ব। কম্পন জাত 1টি, র। কম্পন জাতের অপর নাম কম্পিত। পার্শ্বিক বর্ণ 1টি, ল। উষ্ম বর্ণ 4টি, তালবস্য, দন্তস্ব, মূর্ধন্য ষ, হ। এবং উষ্ম ধ্বনি 3টি, তালবস্য, দন্তস্ব, হ। শীষ বর্ণ 3টি, তালবস্য, দন্তস্ব, মূর্ধন্য ষ। কিন্তু শীষ ধ্বনি 2টি, তালবস্য, দন্তস্ব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে, যদি একটা প্রশ্ন পরীক্ষা এসে যায় যে তাড়ন জাত, এই তাড়ন জাতের অপর নাম তোমরা শুনে রাখবে আজকে, তাড়িত। তাড়ন জাতের অপর নাম হচ্ছে তাড়িত। তাড়ন জাত 2টি, সেটা হচ্ছে ডায়বেন্ডরা আর ডয়সেন্ডরা, 2টি। তাড়ন জাতের অপর নাম হচ্ছে তাড়িত, 2টি। জি প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু তুলিনি সব। জি, তাহলে ধ্বনি 16টি দিবে এখন থেকে। জি 16টি দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখছি, সেটা হচ্ছে অযোগ বাহু। এটা কথা লেখা আছে অযোগ বাহু। আরেকটা কথা লিখবো পরশ্রী। এর পাশাপাশি লিখলাম পরাশ্রয়ী বর্ণ 3টি, আমরা সবাই জানি। অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই 3টার নিজস্ব কোনো রূপ নাই, পরের ওপরে আশ্রয় গ্রহণ করে, তাই 3টার নাম হচ্ছে। শীষ ধ্বনি 4টি, স্যার একটু বলেন। শীষ ধ্বনি 4টি, আমি বলেছি উষ্ম ধ্বনি 4টি, আর শীষ ধ্বনি 4টি না, স্যার একটু বলেন। উষ্ম ধ্বনি 4টি, তালবস্য, দন্তস্ব, মূর্ধন্য ষ, হ। এটা হচ্ছে উষ্ম বর্ণ। আর উষ্ম ধ্বনি 3টি, আর শীষ ধ্বনি 2টি, শীষ বর্ণ 3টি। এই বর্ণর অপর নাম হচ্ছে ব্যঞ্জন। জি, পরাশ্রয়ী বর্ণ কয়টি তাহলে আমরা বললাম? 3টা, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। কিন্তু অযোগ বাহু 2টা, এটা হচ্ছে অনেশ্বর, এটা হচ্ছে বিসর্গ। আমরা তো তুলি নেই। অযোগ বাহু 2টা, পরাশ্রয়ী 3টা। জি প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রশ্ন তোমাদের কাছে ছড়িয়ে দেবো লাস্ট অন। সেটা হচ্ছে, আমি 1 নম্বর লেকচারের আরেকটা প্রশ্ন ছড়িয়ে দেবো। বাংলা ভাষার আত্মীয় ভাষা কোনটি? বাংলা ভাষার আত্মীয় ভাষা কোনটি? সবাই একটু অ্যান্সারটা দিই। বাংলা ভাষার আত্মীয় ভাষা কোনটি? সবাই একটু অ্যান্সারটা দিই। বাংলা ভাষার আত্মীয় ভাষা কোনটি? আমরা একটু অ্যান্সারটা দিই ফেলে। বাংলা ভাষার আত্মীয়, বাংলা ভাষার আত্মীয় ভাষা কয়টি সেটা একটু লিখে ফেলি আমরা। আত্মীয় ভাষা কোনটি? বাংলা ভাষার আত্মীয় ভাষা কোনটি?
জি, এমএসটি মিথিকে ধন্যবাদ। সাঁওতালি, এমএসটি মিথি সাঁওতালি। আর আমরা সবাই অ্যান্সার দিই, বাংলা ভাষার আত্মীয় ভাষা কোনটি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা একবারে শেষ পর্যায়ে ক্লাসের, আমি ক্লোজ করে দিব, একবারে শেষ। আমরা দেখেছি আত্মীয় ভাষা কোনটি? আত্মীয় ভাষা সাঁওতালি, সাঁওতালি। জি, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমরা একবারেই ক্লাসের শেষ পর্যায়ে এসেছি। আমাদের টপিক্সের আলোচনা ছিল এটাই, যে বাংলা বর্ণমালা ও ধ্বনি। আমি আর একটা প্রশ্ন তোমাদেরকে বলে দিব, সেটা হচ্ছে, আবার একটা প্রশ্ন তোমাদেরকে আমি দিয়ে দিই সর্বশেষ, সেটা হচ্ছে ভাষার মূল উপাদান কোনটি? উপাদান কোনটি? এই প্রশ্নের উত্তরটা তোমরা দাও। বাংলা ভাষার মূল উপাদান কোনটি? ভাষার মূল উপাদান কোনটি? দেরিতে আসে নাকি? ভাষার মূল উপাদান, ভাষার মূল উপাদান কোনটি? জি, প্রত্যেকের কাছে, বিশেষ করে প্রত্যেকের কাছে প্রশ্ন। আমাদের এখানে আজকে সাভার শাখার অনেক স্টুডেন্টরা ক্লাস করছে দেখছি, আমরা প্রত্যেকে অ্যান্সারটা দিচ্ছি। অ্যান্সার দিয়েছো, ভাষার মূল উপাদান ধ্বনি। মোসাম্মদ রিফাত আমান্না, জি অসংখ্য ধন্যবাদ। জি দেখেন, কি ভাষার মূল উপাদান ধ্বনি। জি জি, ধ্বনি। অসংখ্য ধন্যবাদ। তাহলে একটা প্রশ্ন সেম, ভাষার মূল উপকরণ কোনটি? তাহলে ভাষার মূল উপকরণ কোনটি? ভাষার মূল উপকরণ কোনটি? ভাষার মূল উপকরণ বলো। ভাষার মূল উপকরণ বাক্য। ভাষার মূল উপকরণ বাক্য। জি, মৌমিতা তাসরিন, ধন্যবাদ। জি, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের টপিক ছিল এতটি, আমাদের ক্লাস ছিল এতটি। জি, বর্ণনা এমএসটি রিফাত আমান্না, বাক্য। জি, কাউসার হোসেন, অসংখ্য ধন্যবাদ। ভাষার মূল উপকরণ বাক্য। জি, প্রিয় শিক্ষার্থীরা, বাক্য বাক্য। জি, আমাদের একবারই ক্লাসের সর্বশেষ আলোচনা। তো আমরা আমাদের আজকের টপিক্সের সর্বশেষ আমরা অ্যাবস্ট্রাক্ট কী দিতে পারি, মানে সর্বশেষ আমরা অ্যাবস্ট্রাক্টটা কী দিতে পারি, সেটা হচ্ছে আমাদের আজকে অ্যাবস্ট্রাক্ট। আজকে ক্লাসের আমাদের সারসংক্ষেপটা কী হতে পারে, সেটা হচ্ছে আমরা পড়েছি ধ্বনি ও বর্ণ, বর্ণ বিস্তারিত আলোচনা, বর্গীয় বর্ণ পড়েছি, ভাষার উচ্চারণ পড়েছি। আমাদের আজকের ক্লাসের সর্বশেষ অ্যাবস্ট্রাক্ট কথা হচ্ছে আমি দিন শেষে কী শিখেছি। আমার ক্লাসের শেষ পর্যায়ে একেবারেই অসংখ্য ধন্যবাদ তোমরা যারা উত্তর দিয়েছো। একবারে সর্বশেষ কথা হচ্ছে আমাদের জীবনে, মানে আজকের ক্লাসের আমাদের মহাপরিচালক সাইফুল ইসলাম স্যারের কথার আলোকে কিছু কথা অ্যাড করে আমাদের ক্লাস শেষ, আমাদের ধারাবাহিকভাবে ক্লাস শেষ হয়েছে। সেটা হচ্ছে একটা কথা হচ্ছে আমাদের জি ক্রিটিসিজম। ক্রিটিসিজম এই জিনিসটা কি একটা জিনিস আমরা সবাই বলেছি, আমাদের জীবনের যার মন যত উদার উষার তার ভিতরে থাকা লাগবে ক্রিটিসিজম ফ্রি। ক্রিটিসিজম ফ্রি, আমাদের ক্রিটিসিজম ফ্রি থাকা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি সবাই বলেছেন দোজ হু আর পার্সন দ্যাট হি গেটস সো মাচ ইন্ডিভিজুয়ালি, দোজ হু ওয়াজ নো এমটি ফ্রি ফ্রম ক্রিটিসিজম অ্যাবসলিউটলি ইটস কল্ড দ্য হিউম্যান বিইং। সে হচ্ছে আসল হিউম্যান বিইং, বা যেটা মানব জাতি আমরা, তাই হচ্ছে আমরা যার ভিতরে ক্রিটিসিজম নয়, যে মানুষকে সমালোচনা করে না। প্রেক্ষাপট কথাটার সত্য মিথ্যা রেফারেন্স কি? রেফারেন্স কথার রেফারেন্স কি? ক্রিটিসিজম ফ্রি থাকতে হবে জীবনে, হিউম্যান বিইং। তাহলে এর ফলাফল কি? রেফারেন্স হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রসুলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলু জান্নাত, কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না সে ব্যক্তি মান্নান, যে মানুষকে খোঁটা দেয়, যে মানুষকে খোঁটা দেয় সে জান্নাতে যাবে না। কথা একটাই, রেফারেন্স
ক্রিটিসিজম ব্যক্তিকে করা যাবে না। আমাদের সমাজে মানুষ চোর হয় মানুষের জন্যই। তাই বেড়াল কবিতায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যে চোর তো সে চোর হয়, ধনী লোকের জন্য চোর হয়, তাকে খেতে দেয় না বলেই সে চোর হয়, তাকে স্কোপ দেয় না বলে সে চোর হয়। কিন্তু এই কথা ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন, অপরচুনিটি মেক্স ম্যান থিপ। অপরচুনিটি মেক্স ম্যান থিপ। সুযোগ মানুষকে চোর বানায়। তুমি সুযোগ পাও নাই তাই তুমি চোর না, আমি পেয়েছি সুযোগ তাই আমি কাজে লেগেছি তাই আমি চোর। যেমন আমাদের দেখেছি, আমাদের ক্রিটিসিজম মুক্ত থাকতে হবে। অপরচুনিটি মেক্স এ ম্যান থিপ। সুযোগ মানুষকে চোর বানায়। এটা হিউম্যান বিইং হচ্ছে যার ভিতরে সমালোচনা নাই, সে অ্যাকচুয়ালি মানুষ, ফ্রি ফ্রম হিউম্যান বিইং। রেফারেন্স রসুল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাত মান্নান। যে ব্যক্তি যার ভিতরে বিন্দু পরিমাণ সমালোচক থাকে, নিন্দা থেকে সে জান্নাতে যাবে না। সমাধান এবং উত্তরোত্তর উপায় সকল আলোচনা করার পর সলভ এবং আমাদের সলভ কি, সলভড এন্ড সেভ কি, এর সেভ হচ্ছে সেভ। আরবিতে কথা হচ্ছে মান সমাত নাজা। যে চুপ থাকে সে নিরাপদ লাভ করে, যে চুপ থাকে সে নিরাপদ। সাইলেন্স is the better half. চুপ থাকলে মানুষের বিপদ কমে। প্রিয় শিক্ষার্থীরা, তাই আমরা আজকের ক্লাসে পাশাপাশি আমাদের এটাই আমরা শিখলাম। জি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস শেষ। ও স্যার একটা গান বলেন ভাইয়া, গান বলতে হবে কিন্তু। জি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের সাবার শাখার স্যার আমাদের বলেছেন যেটা গান শুনতে চাই। গান সব বলেছি, আমি একটা গান বলছি, সবাই উদাস দুর্বেলা সবসময় বলি। তোমাদের রিকোয়েস্ট থাকলে বলো, তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে বলো যে কোনটা গান বলবো, কোন গানটা বলবো। প্রিয় শিক্ষার্থীরা বলো। পরের টাকা না পরের জায়গা। নূর আলম, পরের টাকা না পরের জায়গা। আচ্ছা, এটা একদিন বলেছি, এটা বাদ। এই লাইভে মনে করে দেন। জি স্যার একটা গান বলেন। মাটির ভিতর হবে ঘর। আচ্ছা আচ্ছা, আমি সিনথিয়া আক্তার আফরিদিশাকে আচ্ছা। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমার, এই আশা করে, তুমি আমার আমি তোমার, এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি। কে বলিবে মধুর বলে বলো আমারে, কে বলিবে মধুর বলে বলো আমারে। তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরার পোষার ময়না রে,
তোমারে পুষিলাম কত আদরে, তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা আমার হইল মলিন। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা আমার হইল মলিন। তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারই পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। ধন্যবাদ। ক্লাস শেষ করেন না, আরেকটা অনুরোধ, আমার স্টুডেন্টরা মাত্র জয়েন করেছে। আমাদের আজকে সাভার শাখার অধিকাংশ স্টুডেন্ট আজ থেকে হয়তো অনলাইন ক্লাসে অ্যাড করলো। তো যেহেতু আমার স্টুডেন্টরা আজকেই এই লাইভ ক্লাসটা করার সুযোগ পাচ্ছে, এর আগে হয়তো এইভাবে অভ্যস্ত ছিল না। তো অলরেডি যে গানটা হয়ে গেল, অসম্ভব সুন্দর একটা গান ছিল। আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে, শুধু সাভার ব্রাঞ্চ ক্ষেত্রেই বলছি না, সারা বাংলাদেশের নিউরন সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে স্যার আরেকটা গান গাবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে ছিল সাভার শাখার আমাদের বিখ্যাত পরিচালক আতিকুর রহমান স্যার। কি গান বলবো? আমি আরেকটা গান বলছি, চেষ্টা করছি। নূর আলম পাগল হয়ে গেছে। নূর আলম পাগল হয়ে গেছে পরের টাকা। শান্ত ইয়ার নাসিম কোনো গান বলবো কি আমি? আচ্ছা, তোমরা রিকোয়েস্ট থাকলে বলো। আচ্ছা, আমি বলছি একটা গান। আচ্ছা, আছে মাটির এক কান কেস বানাইয়া মেশিন দিল, তার ভিতর রং বিরঙের বার্নিশ করা, দেখতে গড়ি কি সুন্দর, দেখতে গড়ি কি সুন্দর। দেহ ঘড়ি 14 তলা, তার ভিতরে 10টি নালা। দেহ ঘড়ি 14 তলা, তার ভিতরে 10টি নালা। বাইরে খোলা, ভিতর একটি গোপন একটি তালায় আছে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানায় আছে। মন আমার দেহ ঘড়ি, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানায় আছে। মন আমার দেহ ঘড়ি। এক কান চাবি মাইরা, ও এক কান চাবি মাইরা, দিচ্ছে ছাইরা চাবি মাইরা, দিচ্ছে ছাইরা জন্ম ধরে চলতে আছে। মন আমার দেহ ঘড়ি, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানায় আছে। মন আমার দেহ ঘড়ি, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানায় আছে। মন আমার দেহ ঘড়ি। একজনে ছবি আঁকে এক মনে, ও মন, আরেকজনে বসে বসে রং মাখে।
একজন এই ছবি আঁকে এক মনে ও মন, আরেকজনে বসে বসে রং মাখে, আবার সেই ছবি কান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, সেই ছবি কান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। নূর আলম বলছে 5 জন বাস করে, 5 জন। আমাদের মাঝে আবার আসছেন আমাদের সাভার শাখার আমাদের প্রিয় স্যার আতিকুর রহমান স্যার। অসম্ভব সুন্দর গান, স্যার যেমন ক্লাস সুন্দর নেয় ঠিক অনুরূপ গানগুলো তার অসম্ভব সুন্দর। আসলে একজন শিক্ষককে কোনো পুরস্কার দিয়ে ছোট করতে চাই না, শুধু আমার ভালো লাগা থেকে আমার মনে হয়েছে যে আমাদের নিউরন হেড ব্রাঞ্চের পক্ষ থেকে আমাদের বাংলা ডিপার্টমেন্টের হেড আমাদের এই শিক্ষক যেমন ক্লাস ভালো নেয় তেমনি সুন্দর গান গায়, তার ধারাবাহিকতা আমি আজ সশরীরে এসে দেখলাম, আমার খুব ভালো লেগেছে। সবচাইতে মজার বিষয় হচ্ছে তার ক্লাসের বোঝানোর প্যাটার্ন এবং স্টুডেন্টদেরকে বিনোদিত করার জন্য যে সুন্দর গান বলার প্রয়াস, সবচাইতে ভালো লাগলো। তা আমি আমার এই উপস্থিত আমি বড় কিছু পাইলাম না, আমি একটা হাতিয়ার স্বরূপ একটা কলম স্যারকে গিফট করছি, যাতে আমারও ভালো লাগুক। স্যার এটা রিসিভ করেন। জি স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে ছোট একটু উপহার মানুষের জীবন অনেক বড় নিয়ে যাই। আমার সাভার শাখার এক মিনিট, আমার সাভার শাখার যারা স্টুডেন্ট নিয়মিত অনলাইন ক্লাসটা করতো না, আজকের পর থেকে আশা করি আমার সাভার শাখার স্টুডেন্টরাও নিয়মিত ক্লাস করবে এবং আমার নিউরনে সারা বাংলাদেশে যত স্টুডেন্ট আছে প্রত্যেকে আমরা অনলাইনে এই ক্লাসগুলো উপভোগ করব। অবশ্যই আমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে তাহলে আমার আজ ক্লাস হয়ে গেছে। জি স্যার, আজকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউরন ব্রাঞ্চের পক্ষ থেকে। শোনো ভাই, একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা গান কিন্তু ক্লাস শেষে বলেছি, হ্যাঁ, এটা নিয়ে আবার বেশি বিদ্রুপ করা যাবে না। আমরা চেষ্টা করেছি ক্লাস বোঝানোর পরে একটা গান বলার জন্য। হ্যাঁ, আমি যেটা গানটা বলেছি প্রথম হচ্ছে মাটির পিঞ্জিরা, গানটা গেয়েছেন শাহ আব্দুল করিম। গানটা বিশেষ পরীক্ষা এসেছে একবার, যে শাহ আব্দুল করিমের বিনোদিত গান কোনটি, সে হচ্ছে শাহ আব্দুল করিমের গান মাটির ও পিঞ্জিরার পোষা পাখি। এটা বিসিএস রিলেটেড একটা গান ছিল। তারপরে গেয়েছি কেটে বলেছি যে পরের জায়গা পরের জমিন, এটা শাহ আব্দুল আলিমের গান। অতএব বিসিএসে তোমাদের যারা নার্সিং আছো, তোমাদের বাংলা লেকচার সেটা সাধারণ জ্ঞানে দেখবা লেখা আছে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, মুক্তিযুদ্ধভিত্তিক গান, এ সকল এর পেছনে আমি যেগুলো গান বলেছি এর মধ্যে সবগুলো আছে। অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, সবার জন্য শুভ হোক, জয় হোক আমাদের নিউরন, তোমাদের পাশে থাকুক, তোমরা নিউরনের পাশে থাকো। অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।